তো ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার পার্ট 2, তাই তো? ঠিক আছে, স্টার্ট করো। যেটা বলবো পাতি নিজের ভাষায় লিখে যাবে, ইংলিশে পারলে ইংলিশ, বাংলা পারলে বাংলা, হিন্দি বা উর্দু পারলে উর্দু, এটা তোমরা লিখবে, ঠিক আছে? তো প্রথম বলছি যে আমরা আগেরটাতে বুঝলাম ট্যাক্স কাকে বলে, ট্যাক্স কী কী দুই প্রকার, তাই ইনডাইরেক্ট ট্যাক্স, ডিরেক্ট ট্যাক্সগুলো আমরা অনেক পড়েছি। আর এবার ক্লাসটা আজকে আমরা ট্যাক্সে যখন ডিটেলসে ঢুকবো, তো এটাতে কী হবে, তো এই ট্যাক্সের ডিটেলসে আমরা ইনকাম ট্যাক্স পড়বো বেসিক্যালি। আর এটা পড়লে আমাদের বাকি ট্যাক্সগুলো বুঝতে সব সুবিধা, কারণ বাকি ট্যাক্সের অ্যাক্ট ইমপ্লিমেন্টেশন সব এখানে ইনকাম ট্যাক্সের অ্যাক্টই আছে। তো আমরা শুরু করে যাই। প্রথমে আমরা আবার প্রথম থেকে শুরু করে একটু দেখে নিই যে হোয়াট ইজ ট্যাক্স। ঠিক আছে, লিখবো হোয়াট ইজ ট্যাক্স, লিখবো ট্যাক্স ইজ আ ফিনান্সিয়াল বার্ডেন হুইচ ইজ ইম্পোজড বাই দ্য গভর্নমেন্ট। ট্যাক্স ইজ আ ফিনান্সিয়াল বার্ডেন হুইচ ইজ ইম্পোজড বাই দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, বার্ডেন BURDEN। তো এই যে বার্ডেন কথাটা মানে কি হচ্ছে? বার্ডেন আর্থিক ভার। হ্যাঁ, বার্ডেন মানে হচ্ছে, বার্ডেন মানে কি আর্থিক ভার কেন বলবো আমরা? বার্ডেন মানে হচ্ছে বার্ডেন হয়ে যায় মানে ধরলে ভার, তাই না? তুই আমার ঘাড়ে চেপে গেছিস, পাতি বাংলা কথা ঘাড়ে চেপে গেছিস। তো দেখ, বার্ডেন ট্যাক্সটা একটা বার্ডেন কী করে হতে পারে কারণ কেন জানিস? কেন ট্যাক্স কেউ নিজের ইচ্ছেই দেয় না, আর যেটা তুমি নিজের ইচ্ছেই দেবে না সেটা কী হয়ে যাবে? বার্ডেন। যেমন এই পড়াশোনা যদি তুমি নিজের ইচ্ছেই করো, বেশি যদি ভালো মন দিয়ে করো, তো এটা তোমার কোনোদিনই বার্ডেন হবে না। আর যদি তুমি মা বাবার যে ইচ্ছের জন্য করো, তাহলে এটা তোমার বার্ডেন হয়ে যাবে। মন থেকে যে কাজ করি সেটা আমাদের বার্ডেন হয় না। যেমন তুমি কাউকে কোনো ভালোবাসছো, কোনো মেয়ে ছেলেকে, যেগুলো তোমাদের সাথে ঘটে, তাই না? তো তখন এটা কী হচ্ছে? ভালো লাগছে, কোনো বার্ডেন হচ্ছে না। আর যে একটু ব্রেকআপ হয়ে যাচ্ছে, ঝামেলা হয়ে যাচ্ছে, বা বিয়ে করে নেবে, তখন এটা কী হয়ে যাবে? বার্ডেন হয়ে যাবে তোমাদের, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখন এই প্রবলেমটা দেখা যাচ্ছে। তো ওই জন্য ট্যাক্সটা কী বলছি, যে ট্যাক্স ইজ আ ফিনান্সিয়াল বার্ডেন, তাই না? ট্যাক্স হচ্ছে ফিনান্সিয়াল বার্ডেন, যেটাকে কে আরোপ করে? গভর্নমেন্ট, তাই না? আর এটা আমরা বুঝলাম। কিন্তু আমরা যদি বলি হোয়াই ডাজ গভর্নমেন্ট ইম্পোজ ট্যাক্স, যে গভর্নমেন্ট কেন ট্যাক্সকে ইম্পোজড করে, তাহলে কারণ কী ছিল? আমরা মোটামুটি কী কারণ পড়েছিলাম? গভর্নমেন্ট ট্যাক্স ইম্পোজ কেন করে, কেন গভর্নমেন্ট ট্যাক্স লাগে, মেন কারণ কী পড়েছিলাম? যে আমরা বলেছিলাম যে এমনি একটা সোসাইটি থাকে, তাই তো? ধরেন একটা সোসাইটিতে মানে একটা আমার দেশও হতে পারে, তাই না? অনেক মেনি পিপলস থাকবে, আর মেনি পিপলস কী করবে? এরা সোসাইটি থাকবে, তাই না? অনেক মানুষ থাকবে সোসাইটিতে। সোসাইটি মানে একটা দেশ ধরে নিচ্ছি। তো এই দেশকে কিভাবে চলবে, তার জন্য দেশের লোকেরাই কী করবে? গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করবে, তাই না? আর গভর্নমেন্ট যখন অ্যাপয়েন্ট করবে, দেশের লোকেরা গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করবে, আর গভর্নমেন্ট কী করবে না? এদেরকে বিভিন্ন সার্ভিস দেবে। ঠিক যেমন আমরা বাবা থাকে, বাবা আমাদেরকে সার্ভিস দেয়, হেলথ দেয়, তারপরে কি দেয়? খাবার দেয়, তাই না? বাবা শরীর খারাপ করে ওষুধ এনে দেবে, স্কুল পাঠিয়ে দেবে, টিচারের ফিস দেবে। এগুলো যেমন বাবা যেমন করে, তো ওরকমই সরকারও গভর্নমেন্ট করে, এটা আমাদের পুরো সোসাইটির জন্য করে। তো গভর্নমেন্ট কী দেবে? আমাদেরকে হেলথ দেবে, তাই না? তারপরে কি দেবে? স্কুল দেবে, মানে এডুকেশন দেবে, তাই না? এডুকেশন। তারপরে আর্মি দেবে, তাই না? আমাদের সিকিউরিটির জন্য, ইন্টারনাল সিকিউরিটির জন্য পুলিশ দেবে, প্রচুর সার্ভিস দেবে, তাই না? তো প্রচুর সার্ভিস, সোশ্যাল সার্ভিস আমাদেরকে দেবে। কিন্তু এই সোশ্যাল সার্ভিসে তো লোক কাজ করে, টাকা খরচা হয়। এই টাকাটা পাবে কোথা থেকে? না, এরা দুই ভাগে টাকাটা তুলবে, আমাদের কাছ দিয়েই তুলবে গভর্নমেন্ট, ঠিক আছে? আমরাই গভর্নমেন্টকে টাকাটা দেবো। কিন্তু একটা হচ্ছে ট্যাক্স থেকে বলেছিলাম, আর একটা বলেছিলাম নন ট্যাক্স, তাই না? ট্যাক্স হচ্ছে ওই সব টাকাগুলো যেগুলো ট্যাক্সের মাধ্যমে আসবে। আর ট্যাক্স ছাড়া গভর্নমেন্টের আয় করার মাত্রই দুটো প্রসিডিওর, মেজর দুটো প্রসিডিওর, সেটাই হচ্ছে ট্যাক্স আর নন ট্যাক্স। ট্যাক্স হচ্ছে গভর্নমেন্ট ট্যাক্সের মাধ্যমে এদের মাধ্যমে করে দেবে, কিন্তু যেহেতু ওরা ইচ্ছে মতো দেবে না, নিজের ইচ্ছে মতো, বুঝতে পারলি? তাই এটাকে কি বলে? বার্ডেন বলে দিচ্ছি। ট্যাক্স ইজ এ ফিনান্সিয়াল বার্ডেন, তাই না? কেউ এমনি দিতে না, আমি এত কামিয়েছি, এত ট্যাক্স নিই না, এমনিভাবে কেউ যায় না, তাই না? তাই এটা ট্যাক্স ইজ এ বার্ডেন বলে দিচ্ছি, ঠিক আছে? আর ট্যাক্স আর নন ট্যাক্স কি হচ্ছে? সরকারও অনেক ব্যবসা করে, যেমন বাবা ধরলে প্রাইমারি টিচার, কিন্তু তার সাথে সাথে বাবা ব্যবসাও করছে, তো বাবা দুদিক দিয়ে টাকা আসছে না? ওইরকম সরকারও দুদিক দিয়ে টাকা আসে, ট্যাক্স নন ট্যাক্স। নন ট্যাক্স মানে সরকারের কোনো ফ্যাক্টরি আছে, হতে পারে সরকারের রেল হতে পারে, ঠিক আছে? সরকারি রেল, এখান থেকে টাকা আসতে পারে। তারপরে সরকার হতে পারে তোর এই যে স্কুলে ফিস কি বলে, একটা অনলাইন পরীক্ষা নিচ্ছে, প্রচুর টাকা ফিক্স জয়েন করছে, সরকার ওখান থেকে আয় হচ্ছে, তো নন ট্যাক্স আয়, এটা ট্যাক্স তো নয়, তোমার জন্য ফিক্স কালেক্ট করছে। তারপরে সরকার আর কি করতে পারে? সরকার ধরে নাও মাইনিং প্রোডাকশন করছে, তাই না? এত কয়লা বিক্রি করছে, টাকা তো আসছে। তো এখানে যে এই টাকাটা আসছে, নন ট্যাক্সের আয় হচ্ছে। তো আমরা এগুলো ট্যাক্সের, আমরা এর আগে ক্লাসে বললাম ট্যাক্স কী কী, নন ট্যাক্স কী কী, ঠিক আছে? কোনো চাপ নেই, আবার দেখে নেন। তো গভর্নমেন্ট, আমি কোয়েশ্চেনটা করেছিলাম হোয়াই ডাজ ইম্পোজড ট্যাক্স, তাই না? গভর্নমেন্ট তো ট্যাক্স শুধু কি এই কাজটার জন্যই কি গভর্নমেন্ট ট্যাক্সটা ইম্পোজ করে? শুধু কি এই কাজটা করার জন্য ট্যাক্সটা কি ইম্পোজ করে?
মানে কি সরকার এই যে ট্যাক্স ইম্পোজ করছে এগুলো শুধু অনলি ফর সোশ্যাল সার্ভিস দেওয়ার জন্য, বা শুধু কি সরকার চালানোর জন্য সরকার ট্যাক্স ইম্পোজ করে? অ্যান্সার কী হবে তুই বল? সেদিন পড়লি তোরা অনেক ক্লাসে, অনেক আমি ভিডিওটা দেখে এলি, নেক্সট ক্লাসে আমি বলেছিলাম। কি হতে পারে তোমাদের কি মনে হয়? এটাই কি কাজ? এটাই কি মেন কাজ? এটাই কি মেন মোটিভ? আগের দিন পর্যন্ত পড়ে আমরা কি বুঝতে পেরেছিলাম? ওয়েলফেয়ার মোটিভ থাকে তো, যখন তোমাকে হেলথ দিচ্ছে, এডুকেশন, এগুলো তো ওয়েলফেয়ারই তো। হ্যাঁ, তাহলে কি এগুলোই কি আর মোটিভ থাকে? দেখে নেন যে গভর্নমেন্ট শুধু সরকার চালানোর জন্য বা শুধু এগুলো দেওয়ার জন্য আমাদের ট্যাক্স ইম্পোজ করে না। যদি আমরা ভাবি যে এগুলোর জন্যই শুধু করে, তো এবার আমরা ফার্দার যেহেতু পড়ছি তাই আমরা এটা ভুল ভাবি। যদি আমরা কেউ ভেবে থাকি তো তাহলে কীভাবে গভর্নমেন্ট কেনই এটা করে? ট্যাক্স অনলি ফর রেভিনিউ সোর্স হতে পারে না গভর্নমেন্টের। তাহলে কি হতে পারে? ট্যাক্স ইজ অনলি ফর রেভিনিউ সোর্স হতে পারে না একটা গভর্নমেন্টের। আমরা এখানে দেখে মনে হচ্ছে শুধু রেভিনিউ সোর্স, তাই না? কিন্তু রেভিনিউ সোর্স হতে পারে না। কি না, ট্যাক্স হচ্ছে গভর্নমেন্ট, এই ট্যাক্সের ফলে আমাদের দেশে যা যা গভর্নমেন্টের মনে হবে যেটা করাবো ওটা করিয়ে নিতে পারে। ভালো করে বুঝবি, গভর্নমেন্টের যেটা যেটা মনে হবে আমি এটা করাবো, গভর্নমেন্ট ওই জিনিসগুলো করিয়ে নিতে পারে। কিসের মাধ্যমে? ট্যাক্সের মাধ্যমে। ঠিক আছে, কিরকম কি কি কাজ? তো আমরা কি বলছিলাম, টপিকটা বল। আমরা বলছিলাম যে সরকার চাইলে কি যে অনেক ইকোনমিক অ্যাক্টিভিটি ছাড়াও অনেক কিছু জিনিস আমাদের ট্যাক্সের মাধ্যমে করে নিতে পারে। ট্যাক্স অনলি ফর রেভিনিউ সোর্স নয়, ট্যাক্স একটা গভর্নমেন্ট, বললাম যে গভর্নমেন্ট অ্যান্ড এটা যে সোসাইটি, তাই না? গভর্নমেন্ট আর সোসাইটির মধ্যে গভর্নমেন্ট যে সার্ভিস দিচ্ছে আর এখান থেকে ট্যাক্স আর নন ট্যাক্স, তাই না? এই যে নিচ্ছে আর অনলি ফর সোশ্যাল সার্ভিস দিচ্ছে সেটা নয়। গভর্নমেন্ট হচ্ছে একটি গভর্নমেন্ট, তার এই ট্যাক্সের মাধ্যমে গভর্নমেন্ট চাই যে তার অর্থ ব্যবস্থা ও অনেক কিছু কাজ করে নিতে পারে ট্যাক্সের মাধ্যমে। কি কি কাজ করে নিতে পারে? কি কি কাজ করে নিতে পারে? গভর্নমেন্ট চাইলে যে কোনো ধরনের বিজনেস আমাদের এখানে ট্যাক্সের মাধ্যমে কি করে নিতে পারে? করিয়ে নিতে পারে। কিসের মাধ্যমে? অনলি ফর ট্যাক্স। যে কোনো ধরনের বিজনেস লকে চেঞ্জ করে নিতে পারে অ্যাকর্ডিং টু ট্যাক্সের মাধ্যমে, বুঝতে পারলি? তো গভর্নমেন্ট ট্যাক্স শুধু আয় বা রেভিনিউ জেনারেট করার একটা প্রসিডিওর নয়, ট্যাক্স কি হচ্ছে আমাদের এখানকে রিফর্মস করারও একটা প্রসিডিওর, বুঝতে পারলি? এবং কি যে কোনো ধরনের বিজনেসকে প্রমোট করবো না, বিজনেসের দিক কী হবে সেটা হচ্ছে ট্যাক্সের একটা পার্ট, বুঝতে পারলে? ট্যাক্সের মাধ্যমে ওটাও করা যায়, শুধু টাকায় আসা নয়। যেমন আমরা একটা উদাহরণ ধরি, ভালো বুঝে যাবেন যে কী বলতে চাইছি আমি। তো উদাহরণ ধরছি, ইন 1994 সালে, ঠিক আছে? তো 1994 সালের আগে জানিস তো আমাদের এখানে ব্যবসা কি, যে ফোন একটা কোম্পানি ফোনের ব্যবসা করতো, নাম বলতে পারবি? 1994 মধ্যে, তার আগে? হ্যাঁ, না, সেটা হচ্ছে মোটোরোলা একটা বিদেশি কোম্পানি, সেই শুধু ব্যবসা করতো। কিসের? ফোনের ব্যবসা। তো সরকার 1994 আগে, কিন্তু যখন আমাদের এখানে লিবারালাইজেশন হলো, মানে আমাদের বললো আমাদের আগে বিদেশি কোম্পানি করতো না, 1991 পর সব বিদেশি কোম্পানি এখানে চান্স পাবে, এগুলো আমরা বলবো, আবার পড়বো ফার্দার। তো তখন আমাদের সরকার কি বললো যে ও চাইছিল টেলিকমিউনিকেশন ব্যবসাটাকে হাই লেভেলে নিয়ে যাবো, সবাই কাছে যেন ফোন, একটা বাড়িতে একটা রিক্সাওয়ালার কাছেও ফোন যেন চলে আসে, এটা বলেছিল। তো এর জন্য কী করতে হবে না, ওই সেক্টরকে প্রমোট করতে হবে। ও তখনই বললো যে যারা টেলিকমিউনিকেশনে ব্যবসা করবে তাদেরকে তাদের যে ইনকামটা হবে সেই ইনকাম থেকে ট্যাক্স ফ্রি করে দেওয়া হবে। যার ফলে কি হলো, আজ আস্তে আস্তে আমরা দেখলাম যে আজকে 24টা মতো কি হয়ে গেছে আমাদের টেলিকমিউনিকেশন হয়েছে। আর 1994 থেকে 2000 সাল পর্যন্ত একটা কল করতে কিছু না হলেও মানে 5 টাকা 10 টাকা করে মিনিট কাটতো। তো সেটা আজকে এসে কোথায় বলেছে, আজকে মাত্র 199 টাকা ভরে নিলে সারা মাস আর কি, তাই না? অনেকজনের সাথে কথা বলতে পারবি, কনফারেন্স করতে পারবি। তো এই সবারই হাতে ফোন চলে আসা, তাই না? এই যে কোথায় নিয়ে চলে এসছে ব্যবসাটাকে। আর অনেক নতুন ব্যবসাদার তবেই এসছে, নাহলে আসতো না ওই ব্যবসায় ওরা, বুঝে গেছি? এক নাম। আর কি হতে পারে? আর শুধু কি একটা? হ্যাঁ, সোশ্যাল ডেভেলপমেন্ট, এগুলোই তো হবে, মানে সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওটাই তো বলতে চাইছি, শুধু যে আর্থিক হবে সেটা না, সেটা
সোশ্যাল ডেভেলপমেন্টও হবে, শুধু আর্থিকের উপরে যে ট্যাক্স কালেক্ট হবে সেটা না। যেমন ধরে নিচ্ছি আরেকটা, যেমন আমাদের একটা এর আগে যে সরকার চাইছে যে আমাদের দেশের তেলটা আমাদের যে অনুযায়ী লাগে সেই অনুযায়ী আসে কি তেল না, আমরা ঠিকমতো রিফাইনার হয়, ঠিক জায়গা থেকেও সোর্সেরও ব্যাপার থাকে। তো সরকার চাইছে যে ট্যাক্স আমাদের এখানে যদি প্রাইভেট কোম্পানিরা আসে না তো কী হবে বলতো, ওরা প্রচুর এই চাইছে সরকার এই জায়গায় কোম্পানিরা আসুক, কোম্পানিরা আসে এই ব্যবসাতে কাজ করুক, যার ফলে আমরা এখানে সুলভে এই জিনিসগুলো পাবো, আমাদের এখানে পেট্রোল পাম্প হবে, তেল পাবো, তেল ব্যবসাতে আসুক। তো গভর্নমেন্ট আবার বলে দিয়েছে যে দেখুন যারা তেলের ব্যবসার সাথে যুক্ত হবে তারা কী হবে, ইনকাম ট্যাক্স ফ্রি পাবে। তো আজ কী হয়ে জানিস, আজকে ভিডিওকন মতন কোম্পানিও পেট্রোল পাম্প খুলে বসে আছে। ওরাও তেল ব্যবসাতে চলে এসছে, রিলায়েন্সও তেল ব্যবসা চলেছে, পেট্রোল পাম্পে চলে এসছে। কেন আসছে ওরা এইসব লাইনে হঠাৎ? ওদের ক্ষেত্রে ওদের জামা কাপড়ের ব্যবসা ছিল, কারণ ওরা যেখানেই ট্যাক্স ছাড় পাচ্ছে কিন্তু ট্যাক্স প্রচুর পরিমাণে দিতে হয়, তো তখনই ওরা চলে এসছে। সরকার এটা কেন করছে? যাতে এগুলো প্রমোট করে রাখেন, এগুলো লাগবে ভবিষ্যতের জন্য, বুঝতে পারলি? জানিস আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরে না আমাদের এগ্রিকালচার ওয়ার্ল্ড ফেমাস, জানিস তো? আমাদের মতো প্রোডাকশন হয় না, কত সব জিনিস পাওয়া যায় ইন্ডিয়াতে, এগুলো আমরা জিওগ্রাফিতে বলে গেছি। ইন্ডিয়ার মতো পায়, তাই বিদেশ থেকে প্রচুর লোক এসেছিলো, বুঝতে পারলি? আমাদের এখানে আক্রমণ করতে গেলে ইন্ডিয়া একটা আলাদা বিভিন্ন টাইপের খাবার পাওয়া যায়, বিভিন্ন জিনিস মশলা পাওয়া যায়, যেটা অন্য দেশে হয় না এত খাবার। তো খাবারই মেন যখন কৃষি প্রধান দেশ, কিন্তু ইন্ডিয়াতে আজকে 5 কেজি যদি প্রডিউস হয় না আলু, 5 কেজি যদি আলু প্রডিউস হয় ইন্ডিয়াতে, তো ইন্ডিয়ার লোকেরা ওই আলু যদি ভাবে বাইরে পাঠাবো যে টাকা পাবো, ঠিক আছে, 1 কেজি আলু দিলে 5টা আলু প্রডিউস হয়েছে, তো ইন্ডিয়ার লোকেরা এটা বাইরে পাঠাবে কোথায়? ইউএসএ পাঠাবে। তো ইউএসএ পাঠিয়ে ও পাবে, ধরলে ওখান থেকে পাচ্ছে, ইনকাম করছে $5, বুঝতে পারলি? অস্ট্রেলিয়ারা কি করছে, এই 5 কেজি আলু প্রডিউস করে, ওরা পায় 5টা আলু প্রডিউস করে, ওরা ইউএসএতে পাঠায়, আর ওরা পায় ধরলে $70। ইন্ডিয়ারা $5 পায় এই 5টা আলুর ফলে, জানিস তো? তার ফলে আমাদের এগ্রিকালচার, আমাদের জিডিপি গ্রোথটা প্রচুর কম থাকে, যে আমরা প্রডিউস করি বেশি কিন্তু যখন পাঠাই না আমরা পাই কম টাকা, আর ওরা প্রডিউস করে কম, যেগুলো পাঠায় পায় প্রচুর টাকা। ওরা হয়তো একটা আম প্রডিউস করবে, ওরা $100 নিয়ে আসবে, আমরা হয়তো একটা আম প্রডিউস করলাম, $1 পেলাম না, জানিস তো? ইউএসএতে কেন হচ্ছে এই ব্যাপারটা? কারণ হচ্ছে যখন আমরা এই যে এতগুলো আলু একটা আম প্রডিউস করছি না, আমরা নিয়ে যেতে মালটা পৌঁছে যাচ্ছে ইউএসএ, কারণ আমাদের ম্যানুফ্যাকচারিং ব্যবসাটাই ম্যানুফ্যাকচারিং ইউনিটে নেই, আমরা পেটি করে মাল বজায় করে নিচ্ছি, মালটা পৌঁছে যাবে। তাহলে প্যাকেজিং একটা হয়, প্যাকেজিং ইন্ডাস্ট্রি তো ওয়ার্ল্ডে 1 নম্বর হচ্ছে কে জানিস? চায়না হবে না, কিন্তু কে হবে? অস্ট্রেলিয়া। তারা কি, ওরা এত সুন্দর প্যাকেজিং, ওরা পচা মালটাকে ভালো করে বা বিক্রি করে দিচ্ছে, প্যাকেজ দেখে কিনেছি, ভিডিও দেখছি পচা আছে, কিন্তু বিক্রি তো হয়ে আসছে, আর তো লেখা তো নেই কোথা থেকে আসছে। তো বুঝতে পারলে প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে একটা জিনিসকে কয়েক বছর ভালোভাবে রেখে দেয়, তাই না? চিপসগুলো দেখবি 7-8 দিন ধরে, মানে 7 মাস 1 বছর ধরে পড়ে যাবে, তুই যখন কিনতে যাবি মুছে দিয়ে দেবে, দেয় না? একটা কাপড় থাকবে, কাকাটা মুছে দিয়ে দেবে, বুঝলে? তুই দেখে খাচ্ছিস, কার উপর ভরসা করে খাচ্ছিস ওই চিপসটা? প্যাকেজিং এর ওপর। আর একটা আলু যদি এরকম অনেক দিন পুরোনো বার করে বস্তা থেকে, তুমি বলবে কাকা এটা নেবো না, তাই না? তাহলে প্যাকেজিং ইন্ডাস্ট্রি কতটা এর মায়নে রাখে। আর যেখানে ইন্ডিয়া নেই, তাই ইন্ডিয়ার এগ্রিকালচার প্রোডাকশনের উপর জিডিপিটা নেই, মানে বেশি ভ্যালু পায় না এগ্রিকালচার প্রোডাকশনের উপর। ইন্ডাস্ট্রিটা আমাদের জিডিপির পরিমাণে ভাবি, এত লোক কাজ করে এগ্রিকালচারে, এত টাকা, এত প্রোডাকশনও করে, কিন্তু টাকা হয় না, কেন হবে? ডেপ্রিসিয়েশন প্রচুর হয়ে যায়, যেটা নষ্ট হয়ে যায় না সেটা ডেপ্রিসিয়েশন বলি আমরা, ন্যাশনাল ইনকামে পড়েছিলাম, বা পড়বো আর যাদের হয়নি, বুঝতে পারলি তো? এবার বুঝতে পারছি তো। ওই জন্য রিলায়েন্সের মতো কোম্পানি এখন কিসে চলে এসছে? এই প্যাকেজিং ইন্ডাস্ট্রি। রিলায়েন্স এবং প্যাকেজিং ইন্ডাস্ট্রি কেন করে? সরকার বললো, বুঝতে পেরেছে সরকার যে আমার এটা দরকার, কারণ এটা আমাদের প্রোডাকশনগুলো খারাপ হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে? ওই যে এই ব্যবসা যারা করবে তাদেরকে ট্যাক্স ফ্রি। তো যখন ওটা ট্যাক্স ফ্রি করেছে, রিলায়েন্সের মতো ব্যবসাদাররা, রিলায়েন্সের মতো এরা সবাই চলে এসছে প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে। তো সরকার কি শুধু রেভিনিউ আয়ের জন্য করছে? দেখ, ট্যাক্স ছাড় দিয়েও কাজ করে নিতে পারছে, তাই না? তো এটা আমাদেরকে মাথায় ইন্টেনশন বুঝতে হবে যে এখানে কী কী হতে পারে। এরকম প্রচুর উদাহরণ হচ্ছে, শুধু 1-2টা না, আমি যদি দিলে প্রচুর উদাহরণ হবে, ঠিক আছে? যেমন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। সরকারের দরকার কি? রাস্তাঘাট হয়, কিন্তু আমাদের কি দরকার জানিস তো? সরকার কি বলতে চাইবে? কোনো দেশের লোক কি জানিস তো, যারা ডেভেলপিং কান্ট্রি, তাদের বললো আমাদের রাস্তাঘাট, ওরা কি বলে বলতে, ভালো রাস্তাঘাট দরকার ওদের কথায়। আর আমরা কি বলি বলতে, ভালো না, আমাদের রাস্তাঘাট দরকার। মানে শুধু রাস্তা হলেই হবে, ভালো ব্যাপার পরে দেখছি। আমাদের ভারতে এমন ব্যবস্থা, শুধু রাস্তা দরকার একটা,
দেখবি যারা দাবি করে আমাদের রাস্তা দরকার, আমাদের এমন হয়ে গেছে আমরা বলি না ভালো রাস্তা দরকার, কারণ আমাদের রাস্তাই নেই তো ভালো রাস্তা তো দূরের কথা, তাই না? এটা হয় না? দেখবে আমাদের এখানে কেউ বলে না ভালো রাস্তা দরকার, রাস্তারও তো ভালো খারাপ ব্যাপার আছে। তো এটাতে বুঝতে পারছি যে আমাদের এখানে অবস্থা খারাপ আছে রাস্তা। তো কেন অবস্থা খারাপ? সরকারের লোক আছে, সরকারের পিডব্লিউডি করবে, তো অনেক হ্যাপা হয়ে যাবে। তো চাইছি যে এই ইন্ডাস্ট্রিতেও কারা আছে, ব্যবসাদাররা আছে। তো বলছে কিভাবে আসবে না, ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে কি বাড়ি ঘর ওই রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না? তো বললে একটা কাজ করা যাক। কি তাহলে এই ব্যবসা তো যদি কোনো প্রাইভেটের লোকেরা আসে তাহলে তাদের কোনো ট্যাক্স লাগবে না। ঠিক আছে, তাহলে কি অনেকে চাইবে ইসের ব্যবসা করবো, কিসের? ইনফ্রাস্ট্রাকচার, রোড তৈরি করার ব্যবসা করবো। তাহলে কীভাবে করবে? সরকারের কাছ থেকে ঠিকানা নেবে, রোড তৈরি করে দেবে, বুঝতে পারলে? আর ও যে আইট করবে ট্যাক্স লাগবে না। তারপরে L&T এর মতো কোম্পানি, কি প্রাইভেট কোম্পানি, কিসে চলে এসছে? ওরা রোড তৈরি করে দিচ্ছে, ওরাই টোল বসিয়ে দিচ্ছে, টাকাটা নিচ্ছে, আবার সরকার সিস্টেম কেমন হয়ে যাচ্ছে না রাস্তাগুলো। আর এখন পিডব্লিউডি এত রাস্তা করছে না, আর তো এখন অনেক ব্যাপার হয়েছে। শুধু রাস্তা কেন, এই যে এখন এয়ারপোর্টগুলো এখন শুধু সরকার তৈরি করছে না, এখন পিপিপি মডেল হয়েছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল। যার ফলে কি হচ্ছে, গোদরেজেরও লোক আসছে। তারা জানিস তো বেলঘড়িয়া স্টেশন, যখন বেলঘড়িয়া নিচে সাবওয়েটা হয়েছিল, যখন ঘটছিল, তখন দেখবি এখানে একটা পোস্ট টাঙিয়ে দিয়েছিল যে গোদরেজ এটা 16 কোটি টাকায় তৈরি করছে। ভালো করে লক্ষ্য করেছিলিস? একদম টিকিট কাউন্টার কাছে দাঁড় করানো ছিল। তার মানে ওই সাবওয়েটা করতে 16 কোটি টাকা বা এমনি কিছু কোটি টাকা খরচা হয়েছে, এক্সাক্ট ভুলে গেছি। বুঝতে পারলি কেসটা? তো ওটা কে করেছে? গোদরেজ করেছে। ওটা প্রাইভেটাইজেশন করে দিয়েছে ওই ব্যাপারটা। তো ইনফ্রাস্ট্রাকচার ব্যবসাটা গোদরেজ আলমারি ছেড়ে, আমরা তো আলমারি বুঝতাম গোদরেজের, মাল আবার ইনফ্রাস্ট্রাকচারে এসছে। কেন এসছে হঠাৎ? ট্যাক্স। এতে গভর্নমেন্টের কী লাভ হচ্ছে? গভর্নমেন্টের যে যত ব্যবসাদার আছে, যত লোক আসবে, তত বেশি ওরা সুবিধা পাবে। যদি একজন আসে তো গভর্নমেন্ট একজনকে দিতে হবে, আর যদি সবাই আসে ব্যবসা করতে, তাহলে ও বলে আমি বানিয়ে দেবো এটা 10 টাকায়, ও বলবে 8 টাকায় বানিয়ে দেবো, তাই না? তাহলে ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ হবে, ওকে কম টাকাতেও বানানো যাবে, এই মনোপলি চালাতে পারবে না, বুঝতে পারলি? তো ও আসবে কেন না, ট্যাক্স ছাড় দিচ্ছি। তো ট্যাক্স নিয়েই শুধু কাজ করতে পারি না, ট্যাক্স না নিয়েও আমরা দেশের অনেক কাজ করতে পারি, যেটা গভর্নমেন্ট দেখতে পাচ্ছি আমরা। বুঝতে পেরেছিস তো? আজকার ক্লাসটা পুরো তোদের মেন্টাল গ্রোথ হবে। তারপরে কি এতগুলো ট্যাক্স পড়বো, আমরা শুধু ইনকাম ট্যাক্সটা পড়বো, কিন্তু এতগুলো ট্যাক্সের একটা স্ট্রাকচার জেনে যাবো আমরা সব, যে নেক্সট যে এর পরে ক্লাসগুলো হবে না, তখন এগুলো সময় লাগবে না, একটা ক্লাসই হয়ে যাবে ওইটা। কিন্তু এটাই হচ্ছে ইনকাম ট্যাক্স ল, এখানেই ল মেকিংয়ের অনেক সব বুঝে নিতে হবে, ক্লাসটা অনেকক্ষণের হবে। ঠিক আছে, চল। তো আমরা কি বুঝলাম? বুঝে গেছি, পুরো বুঝেছিস তো? আরেকটু উদাহরণ দেবো? আর মনে হচ্ছে বুঝে গেছে তোমরা সবাই, তাই না? আর উদাহরণ দিয়ে লাভ নেই। যে ট্যাক্স কাকে বলে, ট্যাক্স কেন কালেক্ট করা হয়। একটা তো আগের বারে তো আমরা বুঝলাম আগের ক্লাসে যে ট্যাক্স কালেক্ট করা হয় সোসাইটির জন্য, কিন্তু শুধু কি ওইটা নয়, আর তার সাথে আজকে এটা আমরা বুঝলাম। ঠিক আছে, অনেকভাবে কোয়েশ্চেন দিতে পারে এগুলো। বেসিক্যালি ইউপিএসসিকে বুঝতে গেলে বা বিসিএস মেন্সকে বুঝতে গেলে 100টা কোয়েশ্চেন থাকে। ওই 100টা কোয়েশ্চেন মেন্সে 4টিখানি ব্যাপার নয়। তুমি প্রিলিমস উত্তরে যাবে, মেন্সে উঠতে যেতে পারবে না, মেন্সে তোমাকে 80+ স্কোর করতে হবে। তো ওই জন্য তোমাকে একটা ডেপ নলেজ যায়, যেখান থেকে ওই কোয়েশ্চেনগুলো আমরা অ্যাটেন্ড করতে পারবো। ঠিক আছে, তো আমরা এবার জানবো। এবার কি হচ্ছে, সরকার এই ট্যাক্সের মাধ্যমে এগুলো করছে। ঠিক আছে, সরকার শুধু এইটা এই যে এই ছাড় দিয়েই করতে হয় না, না সরকারের অনেক কিছু প্রবলেমসে চলে আসে ছাড় দিতে দিতে, কিন্তু আমরা পরে পড়ব। কিন্তু ভারতের ইকোনমি, আমাদের টপিক হচ্ছে কি ইনকাম ট্যাক্স, তাই না? আমরা পড়বো আজকে ট্যাক্স। কি বলছিলাম, ট্যাক্স আর 2 টাইপস, তাই না? ট্যাক্স আর 2 টাইপস, একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, একটা ইনডাইরেক্ট ট্যাক্স। একটা ডাইরেক্ট ট্যাক্স, একটা ইনডাইরেক্ট ট্যাক্স, ভালো করে বুঝুন। ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে আমরা আগে বলে গেছিলাম, তা একবার ছোট্ট করে বলে দিই। ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে ওই ট্যাক্সটা যখনই ডাইরেক্ট ট্যাক্স লাগবে বেসিক্যালি কোনো মানুষের ওপর, বুঝতে পারলি? ডাইরেক্ট ট্যাক্স অলওয়েজ যখন গভর্নমেন্ট ট্যাক্স নেয় কোনো মানুষের ওপর লাগে। আর ইনডাইরেক্ট ট্যাক্স কোনো মানুষের ওপর লাগে না, ইনডাইরেক্ট ট্যাক্স সবসময় কোনো গুডসের ওপর লাগবে বা সার্ভিসের ওপর, বুঝতে পারলি? তাহলে ডাইরেক্ট ট্যাক্স কার উপর লাগছে? ডাইরেক্ট ট্যাক্স লাগছে কার উপর? মানুষের ওপর। ইনডাইরেক্ট ট্যাক্স কার উপর লাগছে? গুডস আর সার্ভিস। ধরে নে তুমি ইনকাম করছো, সরকার তোমাকে বললো যে তোমার এত টাকা, 2.5 লাখ টাকার বেশি ইনকাম হলে ট্যাক্স দেবে। তুমি তাহলে 5 লাখ টাকা বছর ইনকাম করছো, তোমার বাকি টাকার ট্যাক্স লাগছে। ট্যাক্স লাগালো তোমার ওপর, তুমিই দিচ্ছ। কিন্তু লাখ সাবান তুমি কিনে নিয়ে এলে, সাবান একটা সাবান কিনে এলে, ওখানে লেখা আছে ইনক্লুডিং অল ট্যাক্সেস, বুঝতে পারলে? তো গুডসের ওখানেও আমরা ট্যাক্স দিলাম, সরকারকেই দিলাম, কিন্তু আমরা ভায়া কোনো একটা বিজনেস লোকের মাধ্যমে দিলাম, ভায়া ওই লোকটার মাধ্যমে দিলাম। কোন লোকটা? যে দোকানদার। মানে যখনই ট্যাক্সটা আমি নিজে দিয়ে দিচ্ছি তখন এটা ডাইরেক্ট ট্যাক্স হয়ে যাচ্ছে, আর যখন এটা কোনো বিজনেস মাধ্যমে দিচ্ছি
ধর না তুমি একটা বড় ইনস্টিটিউটে ভর্তি হতে গেলে কম্পিটিটিভের জন্য, ওরা এখন জিএসটি ইনক্লুডিং অল ট্যাক্সেস লেখা থাকবে, সার্ভিস ট্যাক্স নেই ওরা। তো তোমার কোর্স ফি ছিল ধরো 3.5 লাখ টাকা, আর তুমি ধরলাম 40,000 টাকা সার্ভিস ট্যাক্স। তাহলে তুমি সার্ভিস নেওয়ার জন্য দিচ্ছ, তুমি সরকারকে দিচ্ছ না, তুমি একটা সার্ভিস নিচ্ছ, গুডস বা সার্ভিস নিলে, যার ফলে কি তুমি ট্যাক্সটা একটা ইনস্টিটিউটকে দেবো, ইনস্টিটিউট আবার কাকে পৌঁছে দেবে? সরকারকে। বুঝতে পারলি? ওগুলো ওই টাইপের ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। আমরা আরও ইসে করে বুঝলাম যে ইম্প্যাক্ট আর ইনসিডেন্ট বুঝেছিলাম, মনে আছে? আমরা কি পড়েছিলাম? আমরা ইম্প্যাক্ট আর ইনসিডেন্ট পড়েছিলাম, তাই না? আমাদেরকে এখানে এই দুটো বুঝতে গেলে আমি আরেকটু বলেই দিই। ইম্প্যাক্ট আর একটা হচ্ছে ইনসিডেন্ট, INCIDENCE, তাই না? ইম্প্যাক্ট আর ইনসিডেন্ট। যদি ইম্প্যাক্ট আর ইনসিডেন্ট একই ব্যক্তি হয় তাহলে ওটা হয়ে যাবে কি? ডাইরেক্ট ট্যাক্স। আর যদি ইম্প্যাক্ট আর ইনসিডেন্ট আলাদা ব্যক্তি হয় তাহলে ওটা হবে ইনডাইরেক্ট ট্যাক্স, তাই না? এটা আমরা বলেছি। তো ইম্প্যাক্ট আর ইনসিডেন্ট আরেকটু বলে দিই কি, ইম্প্যাক্ট মানে হচ্ছে যার উপর আরোপ হবে, ইনসিডেন্ট মানে হচ্ছে যে দেবে, তাই না? যেমন ধরলে ইনকাম ট্যাক্স, তোমার নাম দিয়ে টাইপ হলো ইনকাম ট্যাক্সটা, মানে যার নামটা লেখা আছে, আর দেবে কে? তুমি, টাকাটা কাউকে দেবে না। ইম্প্যাক্ট আর ইনসিডেন্ট একই লোকের হলো ডাইরেক্ট ট্যাক্স। যেমন ধরো আমরা কর্পোরেট ট্যাক্স মানে হচ্ছে ব্যবসা, যারা কি বলে কর্পোরেট ব্যবসা করে, মানে ধরো না একটা ফ্যাক্টরি আছে রিলায়েন্সে, জিও মালিক মুকেশ আম্বানি ইনকাম ট্যাক্স দিচ্ছে, কিন্তু ওর কোম্পানির জন্য লাগছে কি? কর্পোরেট ট্যাক্স। তো কর্পোরেট ট্যাক্সটা যখন দেবে কোম্পানির উপরে লাগবে, দেবে কে? কোম্পানিই দেবে। তাহলে ইম্প্যাক্ট একটা লোক, ইনসিডেন্ট একটা লোক। এবার ধরো তুমি সাবান কিনলে, ইম্প্যাক্ট যখন ট্যাক্সটা লাগিয়েছিল গভর্নমেন্ট, সাবানের কোম্পানিটার উপর লাগিয়েছিল, যে লাখ সাবান তার কোম্পানি লিখে দিল তুমি 2 টাকা, তুমি এটা দাম কত বলবে? 10 টাকা, ঠিক আছে 8 টাকা বলে, আর 2 টাকা ট্যাক্স। তুমি আপাতত তোমার কার নাম লিখলো? লাক্স কোম্পানির নাম। ও বললো ঠিক আছে, কোনো চাপ নেই। ও সঙ্গে সঙ্গে ট্যাক্সটা কী করলো? বললো আমি 2 টাকা বাড়িয়ে দিচ্ছি দামটা, তাহলে 12 টাকা লিখলাম দামটা, তাহলে এটা দিয়ে ছেড়ে দিলাম, তাহলে আমি তোমাকে একটু পরে আগের বছর দিয়ে দেবো 31 মার্চের আগে। তাহলে ও মালগুলো বিকে পরে ওরা 10 টাকায় রাখলো দাম, যে 2 টাকা ওকে চাপিয়েছিল ও আবার তোমার নাম দিয়ে দিল, ইনক্লুডিং অল ট্যাক্সেস লিখে দিল। তুমি আবার ওটা পেড করছো, 12 টাকা করে কিনছো, যাচ্ছে কার কাছে? দোকানদারের কাছে। দোকানদার আবার ওকে পেড করে দিচ্ছে ওদেরকে, ওরা আবার বিক্রি করে দিচ্ছে। আর যখন ইনকাম ট্যাক্স লোক আসছে বছরের শেষে, ওদেরকে দিয়ে দিচ্ছে 2 টাকা করে সব টাকা দিয়ে দিচ্ছে, যা করছে কোম্পানি, লাক্স কোম্পানি। তাহলে ইম্প্যাক্ট কার উপর হলো? এই ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে লাক্স কোম্পানির উপর। আর ইনসিডেন্ট ঘটলো কার উপর? দিচ্ছে কে? আমরা দিচ্ছি। যে আমরা দিচ্ছি, ইম্প্যাক্ট আর ইনসিডেন্ট দুটো আলাদা লোক হয়ে গেছে, তো ইনডাইরেক্ট ট্যাক্স হয়ে যাবে। এগুলো আমরা মোটামুটি ব্যাপার বলেছিলাম। ইম্প্যাক্ট আর ইনসিডেন্ট একই লোক হলেই এইসব ট্যাক্সগুলো আছে। ওয়েলথ ট্যাক্স, তোমার সম্পত্তির উপর লাগবে, এখন নেই ওয়েলথ ট্যাক্স, উঠে গেছে 2015 সালে। কেন ভেবেছো বলবো? তো ওয়েলথ ট্যাক্স সম্পত্তির উপর লাগতো, তোমার সম্পত্তি হলে তোমাকেই দিতে হতো, তাই ওয়েলথ ট্যাক্স। তারপরে হচ্ছে জিএসটি, বা ধরলেও এগুলো এখন তো অনেক জিএসটি হয়ে গেছে, তাও পড়তে হবে জিএসটি। কোনো জিনিস কিনছো সার্ভিস, ওর উপর লেখা আছে ইনক্লুডিং অল ট্যাক্সেস। তো সরকার ওই যে তুমি ধরো টিকিট সিনেমা দেখছো, টিকিটে লেখা আছে জিএসটি বা ইনক্লুডিং অল ট্যাক্স গুডস, জিএসটি লেখা আছে। তুমি সিনেমার হলের উপর লাগিয়েছো, কিন্তু পে করছে কে? তুমি। তাহলে তুমি কাকে দিলে? হল মালিককে, হল আবার ওকে মালিক দিয়ে দিল। ইম্প্যাক্ট আর ইনসিডেন্ট ধরে আলাদা ব্যক্তির ঘটে গেলো, তাই এটা ইনডাইরেক্ট ট্যাক্স। এটা বারবার বলে গেছি, কোনো কনফিউশন নেই, ঠিক আছে। এইবার আমরা আসি ইনকাম ট্যাক্স। আমাদেরকে পড়তে হবে ইনকাম ট্যাক্স, আমাদেরকে ডাইরেক্ট ট্যাক্স পড়তে হবে, ঠিক আছে। ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ইনকাম ট্যাক্স আমাদেরকে পড়তে হবে, ইনকাম ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে প্রথম পড়তে হবে ইনকাম ট্যাক্স। আমি এগুলো ফর্মুলাগুলো পড়েছিলাম, মনে আছে? wipro.co.in, আগেটা wipro.co.in, আর একটা exusem.e, তাই না? এটা ছিল ডাইরেক্ট ট্যাক্স, আর এগুলো ছিল ইনডাইরেক্ট ট্যাক্স মুখস্থ করার জন্য। we.pro.co.in আর exusem.e, তাই না? উই ফর ওয়েলথ ট্যাক্স, পি ফর প্রপার্টি ট্যাক্স, সি ফর কর্পোরেট ট্যাক্স, ইন ফর ইনকাম ট্যাক্স, এগুলো ডাইরেক্ট ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ভাবে কোনো মেয়েকে আমরা কি বলি? এক্সকিউজ মি বলি না? তো ইএক্স মানে এক্সাইজ ডিউটি, সিও মানে কাস্টম ডিউটি, এসি মানে সার্ভিস, এম ফর মার্কেট, মার্কেটের মধ্যে সেলস আর ভ্যাট থাকে, তাই না? ই ফর এন্টারটেনমেন্ট ট্যাক্স, এগুলোকে ইনডাইরেক্ট ট্যাক্স, এক্সকিউজ মি, তাই না? এগুলো আমরা আগে বলে গেছি। তো জাস্ট এইভাবে ছোটো করে একটা মুখস্থ রাখতে হবে, তাহলে পরীক্ষার সময় যদি ভুলিয়ে যাও সুবিধা হবে, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলা ধরে নাও, কিন্তু আমাদেরকে অনেক ডেপে যেতে হবে, বিশেষ একদম মেন্স, ইউপিএসসি প্রিলিমস, তো আমরা দেখছি ইনকাম ট্যাক্স। তো ইনকাম ট্যাক্সে আমাদের সবথেকে আগে বুঝতে হবে যে আমরা ট্যাক্স স্ট্রাকচারটা বুঝলাম, যে ট্যাক্স শুধু অর্থ জেনারেট করার ব্যাপার নয়। ট্যাক্স কি হচ্ছে? ট্যাক্স হচ্ছে একটা
ট্যাক্স না নিয়েও, ইনকাম ট্যাক্স বা আমাদের এই ট্যাক্সটা না নিয়েও সরকার অনেক কিছু করিয়ে নেয় আমাদের। তারা ট্যাক্স যে অর্থ জেনারেট হয় একটা মেন ট্যাক্স মোটিভ নয়, ট্যাক্সের আরও অনেক মোটিভ আছে, আমরা বুঝতে পারলাম। কাজ করিয়ে নেওয়া, তাই তো, সোশ্যাল সার্ভিস করিয়ে নেওয়া, ঠিক আছে, কোনো বিজনেসকে প্রমোট করা, এগুলো সব একটা মোটিভ ট্যাক্সে, ঠিক আছে। এবার আমরা জানছি আমরা ইনকাম ট্যাক্স। দেখ, ইনকাম ট্যাক্স যখন দেখবো না, বা আমরা ট্যাক্স স্ট্রাকচার দেখবো না, বা যখন ট্যাক্স স্ট্রাকচার দেখি, তখন ভারত একটা ওয়ার্ল্ডের থেকে একটা বিচিত্রময় চিত্র তুলে ধরে, জানিস, পুরো ওয়ার্ল্ডের। মানে যেই ডিফারেন্সটা পাওয়া যায় ইন্ডিয়াতে, সারা ওয়ার্ল্ডের ট্যাক্স স্ট্রাকচার থেকে আলাদা হয়ে যায়। ইন্ডিয়ার সব জিনিস সারা ওয়ার্ল্ডের থেকে আলাদা, জানিস তো। কীরকম আলাদা না, ইন্ডিয়া পুরো ওয়ার্ল্ডের থেকে এই জন্য আলাদা হয়ে যায়। আর সব ওয়ার্ল্ডের ইকোনমিক্স দেখেছি, ইন্ডিয়ার ইকোনমিক্সটা বোঝাটা খুব টাফ, বুঝতে পারলি তো। ইন্ডিয়ার ইকোনমিক্সটা একটা ইকোনমিক অন্যদিকেই যায়, বুঝতে পারলি তো, যেটা সাধারণ লোকের মাথার উপর দিয়ে যাবে। কি এটা, ইন্ডিয়া যত বড় লোক হচ্ছে না, ইন্ডিয়াতে বড় লোকের সংখ্যা খুবই কম, ভালো করে বুঝবি। কত লোক বড় লোক আছে জানিস ইন্ডিয়াতে? যত লোক আছে ধরলে আমরা একটা ফিউ পার্সেন্টেজ, 1%ও বড় লোক নেই ধরনের, যদি 121 কোটি জনসংখ্যা থাকে। কিন্তু ইন্ডিয়ার যারা বড় লোক, তারা বিশ্বের বড় লোক, ভালো করে বুঝবি। ইন্ডিয়াস রিচেস্ট আর রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়াস রিচেস্ট আর রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়ার মাত্র যারা বড় লোক আছে না, তারা পুরো ওয়ার্ল্ডের বড় লোক আছে। আর ইন্ডিয়াস পোর আর পোর ইন দ্য ওয়ার্ল্ড। আর ইন্ডিয়ার যারা গরিব আছে, তারা পুরো ওয়ার্ল্ডের গরিব আছে, বুঝতে পারলি? এই যে ব্যাপারটা, সরকার এটা পুরো ইউটিলাইজ করছে যে ইন্ডিয়ার অর্থনীতিতে ইন্ডিয়ার যারা বড় লোক, তারা ওয়ার্ল্ডের সব থেকে বড় বড় লোক। এমন এমন লোক আছে, এক একটা দেশ ওদের যা টাকা নেই ওদের কাছে আছে, মুকেশ আম্বানি, টাটা, এদের কাছে। আর এমন এমন লোক আছে গরিব, যে এমন গরিব আছে যে ওয়ার্ল্ডে এমন এমন দেশ আছে তাদের মতো গরিব কেউ নেই, বুঝতে পারলি? এমন এমন গরিব আছে নাইজার এদেরকেও হার মানাবে, খেতে পারে না, জানিস তো। তাহলে প্রবলেমস, ইকোনমিক চালানো কতটা টাফ তাদের ক্ষেত্রে, যারা ইকোনমিক পলিসি করবে। তাহলে এদের কাজ কি হবে? ট্যাক্সের মাধ্যমে আরেকটা কাজ দেখতে পাচ্ছি, যে এই যে গ্যাপটা, বড় লোক আর গরিব লোক, তাদেরকে মাঝামাঝি নিয়ে আসে। দেখ, সোজা কথা, যাদের টাকা আছে, সরকার তো তাদের কাছে ছিনিয়ে নিয়ে এদেরকে দিতে পারে না। এটা তো করতে পারে না গভর্নমেন্টের এটা তো পাওয়ার নেই। তো গভর্নমেন্ট কি করতে পারে না, গভর্নমেন্ট হয়তো বেটার ট্যাক্স ল নিয়ে এসে এটাকে ডিডাকশন করে 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 এদেরকে সাবসিডি দিয়ে বা এদেরকে কিছু দিয়ে মাঝে একটা জায়গায় এই গ্যাপটা যত কম হবে তত ভালো করবে। কারণ ইন্ডিয়া ইজ এ ওয়েলফেয়ার নেশন। ইন্ডিয়া ওই ক্যাপিটালিস্ট নেশন নয় যে ধনতান্ত্রিক বড় লোকদেরকে বড় লোক করা। আমাদের এখানে ওয়েলফেয়ার, আমাদের এখানে গান্ধীজির আদর্শ চলে, আমাদের এখানে অনেক ডিপিএসপির অনেক আদর্শ চলে, বুঝতে পারলি? পলিটিতে পড়বো। তো গভর্নমেন্ট না এখানে কি করতে পারে, গভর্নমেন্ট এখানে দেখছে যে ট্যাক্স স্ট্রাকচারটা, যারা বড় লোক হবে না তারা বেশি ট্যাক্স দেবে। আমাদের গভর্নমেন্ট কি করেছে, যারা মিডিয়াম লোক হবে, যারা কম ইনকাম করবে, তারা মিডিয়াম ট্যাক্স দেবে, আর যারা একদম অল্প ইনকাম করবে তারা ট্যাক্স দেবে না। এই স্ট্রাকচার ফলো করেছে। যারা অনেক ইনকাম করে তাদের অনেক ট্যাক্স, যারা কেন ছিনিয়ে দিতে পারে না তো গভর্নমেন্ট, যে ওদের কাছে ছিনিয়ে নিয়ে এদেরকে দিয়ে দিল। তারপরে কি, যারা একটু ইনকাম করবে, যারা একটু অল্প মানে মিডিয়াম ইনকাম, মিডিয়াম ট্যাক্স দেবে। যারা একদম অল্প ইনকাম করে তাদেরকে নো ট্যাক্স দিতে, ট্যাক্স ছাড় আমাদের দিয়ে দিন, 2.5 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না ইনকাম করলে। তো এই যে ছাড় দিচ্ছে কেন, মোটিভগুলো জানতে হবে আমাদের, বুঝতে পেরেছি আমরা যে ইন্ডিয়ার কাছে কি কি প্রবলেমস হতে পারে, বুঝতে পারলি? তো বেসিক্যালি আমরা কি বুঝতে পারলাম, যে ইন্ডিয়ার এই যে ল, ইনকাম ট্যাক্স ল, এই যে ইনকাম ট্যাক্সকে বুঝতে গেলে না, তো অলওয়েজ বা এই লটা আমরা এখানে বুঝবো কি ব্যাপার আছে, এখানে অনেক কিছু আমাদের আজ অনেক কিছু জানতে পারবে আমরা, বুঝতে পারলি? যেটা আমরা ট্যাক্সের পুরো ক্লাসটাকে আমাদের কভার হবে, কিন্তু একটা ট্যাক্সকে পরে আমরা এগুলো যখন পড়বো, নেক্সট ট্যাক্সের ক্লাসের প্রসেস হয়ে যাবে, ছোটো ছোটো কোনো চাপ হবে না। কিন্তু বুঝতে আমাদেরকে এখানে, এবং এই লটাই সব থেকে ভাইটাল ল, এর উপরেই সব কিছু এডিশন হয়, অ্যাজ এ কনস্টিটিউশন বলতে পারিস ফিনান্স, অর্থের ব্যাপারে, ঠিক আছে? তো এটা হচ্ছে এই যে ইনকাম ট্যাক্স ল বা ইনকাম ট্যাক্সটার যে ল আছে, যেটাতে মেকিং করা আছে, সেটা হচ্ছে টাফেস্ট ল ইন দ্য ওয়ার্ল্ড, বা ইন্ডিয়ার সব থেকে কঠিনতম ল একটা ইনকাম ট্যাক্স ল। আমরা পড়বো আজকে, বুঝতে পেরেছি তো কি ব্যাপার আছে। আর এই লকে বুঝতে গেলে আমাদেরকে অলওয়েজ
ল যারা বানাচ্ছে না, এটা বারবার বলি, ল যারা তৈরি করে, পার্লামেন্ট ল তৈরি করে, তাই তো, আইন যারা তৈরি করে, তো এই যারা ল তৈরি করেছে তাদের আমাদের ইন্টেনশনকে বুঝতে হবে। আমরা যারা বিসিএস পড়ছি বা আমরা যারা সিভিল সার্ভিস দিচ্ছি, তা আমরা ভবিষ্যতে যাচ্ছি কোথায়? আমরা ভবিষ্যতে একটা কোনো অফিসার পদে যাব আমরা। তো এই যে অফিসার পদে যাবো, আমাদেরকে একটু দেখতে হবে, আমাদেরকে ল মানে কি, ল টেকার হিসাবে দেখলে হবে না, আমাদেরকে ল মেকার হিসাবে দেখতে হবে সব অ্যাপ্রোচগুলোকে। এটা বুঝতে হবে, আমাদেরকে একটা ল টেকার হিসাবে হয়ে গেলে হবে না, আমাদেরকে ল মেকার হিসাবে যেতে হবে। কারণ তোমাকে যখন তুমি বিডিও হবে, তুমি এসডি হবে, তুমি অফিসার হবে বড় বড় জায়গায়, তোমাকে অনেক ল ইমপ্লিমেন্টেশন তো করতে হবে না। তুমি যদি ল টেকার, যেমন আজকে বললো গভর্নমেন্ট যে আজ থেকে সবাইকে হেলমেট পরতে হবে, বলেছে গভর্নমেন্ট, এই যে আজ থেকে সবাইকে হেলমেট পরতে হবে, তো এবার অনেকে থাকবে ল টেকার, যেমন তুমি বাড়ি যাবে হেলমেট পরে বেরিয়ে যাবে, তাই না? তো তুমি হয়ে গেলে ল টেকার। কিন্তু যারা এটাকে কীভাবে ইমপ্লিমেন্টেশন করবো, এটা তৈরি করলো আজ থেকে এইভাবে হবে, মাস্ক পরতে হবে, এই করতে হবে, বুঝতে পারলে? এটা তো নিশ্চয়ই ল মেকাররা এটা ইন্ট্রোডিউস করেছে। তো তোমাদেরকে চিন্তাভাবনাটা ওই দিকে নিয়ে যেতে হবে যাতে তুমি কোনো একটা ল মেক করতে পারো, বুঝতে পারলে? কারণ ভবিষ্যতে তোমরা আইএস অফিসার, বিসিএস অফিসার হবে, তোমাদের কাজই থাকবে এটাকে, বা মন্ত্রীদেরকে সাপোর্ট করা, যে কীভাবে রিফর্ম হবে, একটা যদি বিডিও থাকো অঞ্চলটা কীভাবে দেখা, কী নতুন, তোমার হাতে অনেক পাওয়ার থাকবে, তুমি এইভাবে সেটাকে ডেভেলপ করতে পারবে, বুঝতে পেরেছো? এগুলোকে ইমপ্লিমেন্টেশন করা, তো আমাদেরকে একটু অন্যভাবে বুঝতে হবে, বুঝতে পেরেছি? তা আমরা মেইন টপিক হচ্ছে ইনকাম ট্যাক্স। তা আমরা আগে ইনকাম ট্যাক্সের হিস্ট্রিটা দেখে নিই। হিস্ট্রি কে আছে ইনকাম ট্যাক্সের, ঠিক আছে না? ইনকাম ট্যাক্সের হিস্ট্রি আছে। আমরা যখন হিস্ট্রি দেখি, যখন এই যে ট্যাক্সের হিস্ট্রি দেখি না, তখন আমরা পাই একদম চলে যাবো কোথায় না, ওই মৌর্য সাম্রাজ্য। আমরা তার আগেও পেয়েছি, যেটা আমরা ষোড়শ মহাজন পদে পড়েছি ইতিহাসে, তাই না? তো যখন মৌর্য সাম্রাজ্য যাব, মৌর্য সাম্রাজ্যতে ওই অর্থশাস্ত্রে কৌটিল্য যে অর্থশাস্ত্র লিখে, তাই না? সেখানে অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ কথা বলা হচ্ছে, সেখানে অনেক ট্যাক্সেরও কথা বলা হচ্ছে, যে ওখান থেকে ট্যাক্স কালেক্ট করার একটা প্রসিডিওর আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি, তাই না? ট্যাক্স কালেক্ট করার প্রসিডিওরটা। তো বেসিক্যালি এনসিয়েন্ট পিরিয়ডে যে ট্যাক্স কালেক্ট হতো, তো এনসিয়েন্ট পিরিয়ডে একটা ব্যবসা বাণিজ্য হতো, আর কি হতো আর ট্রেড অ্যান্ড কমার্স হতো, আর একটা হতো এগ্রিকালচার। তো বেসিক্যালি যে রাজারা থাকতো, তারা যারা ট্যাক্স কালেক্ট করতো, যে ব্যবসা করতো, তো ব্যবসাদারদের যে ট্যাক্স নিত, আর আমাদেরও ট্যাক্স নিত যারা এমনি কৃষক করতো। তো ব্যবসাদার দিকে নিশ্চয়ই এখনও বেশি ট্যাক্স নিত, তখনও বেশি ট্যাক্স নেবে। তো ব্যবসারা কী দিয়ে ব্যবসা করতো? তখন কি টাকা পয়সা ছিল? কী ছিল তারা? বাটার সিস্টেম, বাটার সিস্টেম থেকে গোল্ড, সোনার কয়েন ছিল, তাই না? তো এই যে ওরা যা ব্যবসা করতো, মানে যা লাভ করতো, তার 1/5 তারা নিয়ে নিত সরকার বলতে তখন যে রাজা ছিল, বুঝতে পারলি? আজ মানে কি, যা লাভ করতো, ধরো ওরা 5টা যদি কয়েন পেত সোনার, তার মধ্যে একটা কয়েন ও নিয়ে নিত। এটা হিসাবে ট্যাক্স হিসাবে চলছিল। আর পরে যখন আমাদের এগ্রিকালচার সেক্টরে ওরা কী করলো না, এগ্রিকালচার সেক্টর তখন 6/1 ছিল, বা ধরলে 8/1 ছিল, একবার 10/1, এগুলো এই ফর্মে ছিল, যারা অনেক বড় কৃষক, বুঝতে পারলি, তাদের কী হতো, 6/1 নিয়ে নিত, বুঝতে পারলি? 1/6। যারা একটু মিডিয়াম কৃষক, তাদের কাছে প্রোডাকশনের 8/1 নিত। যারা একদম মানে 1/8, তাই না? তারপরে যারা একদম মানে গরিব কৃষক, তাদেরকে 10/1 নিত, খাজনা মানে ওই প্রোডাকশনের একটা নিত রাজারা, বুঝতে পারলি? এইভাবে ট্যাক্স ছিল এনসিয়েন্ট পিরিয়ড থেকে, ট্যাক্সের এইটা চলে আসছে, ট্যাক্সটা লেভিড হতো। তারপরে এগুলো আমরা কী বলে মনুস্মৃতিতে, তারপরে যে কৌটিল্য অস্ত্রশাস্ত্র এগুলো দেখতে পাচ্ছি, বুঝতে পারলি? তারপরে এটাকে আমরা আর্লি পিরিয়ডে আমরা দেখতে পাবো, কী বলে আকবর, কী বলে সুলতান পিরিয়ডে দেখতে পাবো আমরা, গুপ্ত সুলতান, তারপরে আসবে আমাদের কী বলে মুঘল পিরিয়ড দেখতে পাবো। আমরা দেখবো ওগুলো, ওগুলো আমরা ইতিহাসেই পড়বো, তাহলে আমাদের অনেক কম্পাইল্ড হবে জিনিসটা। কিন্তু আমাদের এই যে ইনকাম ট্যাক্স মেন টপিক, ইনকাম ট্যাক্সটা এলো কীভাবে? আমরা হঠাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইনকাম ট্যাক্স প্রথম লাগিয়েছিল কত সালে জানিস? কেউ বলতে পারবি? হ্যাঁ, 24 জুলাই ক্যানিং লাগিয়েছিল, 24 জুলাই 1860। ঠিক আছে, কেন লাগালো ক্যানিং হঠাৎ এটা? না, বা ক্যানিংয়ে কি লাগিয়েছিল? ক্যানিং শুধু গভর্নর বা ভাইসরয় ছিল সেই সময়। লাগালো কি ট্যাক্সটা? না, সেই সময় কেন লাগবে? না, সেই সময় কেউ বলতে পারবি কেন লাগবে? হঠাৎ 1860 কেন লাগবে? কি হয়েছিল ভারতবর্ষে? হ্যাঁ, ঘোষণাপত্র হয়েছিল। দেখ কি হয়েছিল বলে দিচ্ছি। যখন
আমাদের ওরা তো 1773 পর থেকে জমে গেছে ভারতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার 1600 সালে এসেছিল, 1608 ভারতে একদম পুরো প্রবেশ করে দিয়েছে, 1608 প্রবেশ করলো ভারতে, আর ব্যবসা শুরু করলো, প্রথমে ব্যবসা, তারপরে ক্যাপচার, তারপরে এই সব কিছু হয়ে পরে ভারতকে ক্যাপচার করে নিয়েছিল কে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন চালাতো, কিন্তু ভারতের লোকেরা যখন ইউটিলাইজ করতে পারলো, বিভিন্ন রকম বিদ্রোহ করতে থাকলো, সন্ন্যাসী ফকির, তারপরে আরও অনেক বিদ্রোহ হলো, ঠিক আছে। এই বিদ্রোহ হতে হতে একটা মেজর বিদ্রোহ হয়ে গেল কোথায়, আমাদের মহাবিদ্রোহ, যেটা রিভল্ট অফ 1857, সিপাহি মিউটিনি বলা হয়। এখানে বিদ্রোহটা একটু অন্যরকম হয়ে গেছিল, অন্য বিদ্রোহ থেকে, ধরো সাঁওতাল বিদ্রোহ, ধরো চুহার বিদ্রোহ বা সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ, এগুলোর থেকে এটা আলাদা কী ছিল কেউ বলতে পারবি? কী পয়েন্ট থাকে এখন আমি বলে দিচ্ছি। অন্য যুদ্ধে যারা করতো না, তারা সৈন্য ছিল না, কথা বড়, এরা ছিল সৈন্য, ইন্ডিয়ান সৈন্য যারা ব্রিটিশের হয়ে কাজ করতো। আর এই যুদ্ধতে কী ছিল, ওদের হাতে অস্ত্র ছিল, বুঝতে পারলি? ওরা ওদের অস্ত্র থেকে অস্ত্রগার থেকে অস্ত্র বার করে নিয়ে পরে ওদের সাথে যুদ্ধ করছিল, যার ফলে কি ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক গুণ হবে। কিন্তু অন্য বিদ্রোহ না, সাঁওতাল বিদ্রোহ যদি হচ্ছে, সাঁওতাল বিদ্রোহ তো 1855 হবে, তাই তো? তো তখন ওরা কি, ওরা ছুরি চাকু বার করবো, ওদের কাছে এত অস্ত্র নেই। কিন্তু এটা প্রথমবার এতটা ইফেক্টিভ, এই জন্যই ওরা বলেছিল ইট ওয়াজ দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্ট। কে বলেছিল? ডিবি সাভারকর। কেন বলেছিল? কারণ ওদের কাছে এটা, এই যুদ্ধটা একটু অন্যরকম হয়ে গেছিলো। প্রথম মহাযুদ্ধ, আমরা কি বলে এটাকে, মহাবিদ্রোহ কেন বলছি, কারণ এটা অন্য প্রথম অস্ত্র মানে চলে এসেছিল ওদের হাতে, ওদের থেকে। আর যখন অস্ত্র আসবে তখন যুদ্ধতে প্রচুর ক্ষয়ক্ষতি হবে, দুটো পক্ষের লোক মরবে, দুটো পক্ষের লোক মরেছে। এখানে ঝাঁসি রানী লক্ষ্মীবাই দেখতে পেয়েছি আমরা, অনেক লিডারকে দেখতে পেয়েছি, নানা সাহেব দেখতে পেয়েছি, তাতিয়া টুপি দেখতে পেয়েছি, বেগম হজরত মহল দেখতে পেয়েছি, খানোয়ার সিং দেখতে পেয়েছি, তাই না? তাই এত নেতৃত্ব হচ্ছে, এখানে মেন লিডার ছিল দ্বিতীয় বাহাদুর শাহ, তাই না? তো ইতিহাস পড়ালে আমি ওই দিকে ঢুকে যাই একটু বেশি, ভাল লাগে। তো কেসটা কি হয়েছে, তো ওরা যখন এত বিদ্রোহ হয়েছে না, প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। যখন ওরা আলটিমেট ওরা বাইরে থেকে লোক নিয়ে আসে, কারা? ব্রিটিশ লোক নিয়ে এসে ওদেরকে হাঁটায়, জিতে যায়। জিতে যাওয়ার পর তখন অর্থ দপ্তরকে বলে কী করা যাবে, এত যে ক্ষয়ক্ষতি হয়েছে। তখন হ্যাঁ, তো এই যে এত ক্ষয়ক্ষতি হয়ে গেল, কি করা যায়? তখন বললে তাহলে একটা কাজ করা যায়, যে এটা অর্থ সচিবকে জানায়। অর্থের একজন মেম্বার ছিল অর্থ দপ্তরের, সেই মেম্বার ছিল জেমস উইলসন, স্যার জেমস উইলসন, তাই তো? প্রথম ইনকাম ট্যাক্স ল তৈরি করে দেয় ও, বুঝতে পারলি? আর এই লটা 24 জুলাই 1860, হ্যাঁ, জেমস উইলসন ইনকাম ট্যাক্সটাকে ইমপ্লিমেন্ট করে দেয়। 24 জুলাই আমাদের গভর্নরও সিগনেচার করে, ভাইসরয় সিগনেচার করে দেয়, লর্ড ক্যানিং বললো ঠিকই আছে, দেখো তুমি যেটা, ও বুঝে গেল যে ব্যক্তিগতভাবে ট্যাক্সটাকে নাও। আগে ট্যাক্স কালেক্ট হতো তার আগেও, কিন্তু সেটা অর্গানাইজ ফার্মে হতো, হতো যে প্রত্যেকটা এই স্ট্রাকচারটা জেমস উইলসন মেরে দেয়, যে ব্যক্তিগতভাবে ওর ইনকামের উপর ট্যাক্স নেবে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট নিয়ে চলে আসে। আর এটা 5 বছরের জন্য লাগু থাকে, বুঝতে পারলি? এখন যেমন প্রত্যেক বছর চেঞ্জ হয় না, তো ওটা 5 বছরের জন্য হবে। কেস হয়ে যায়, ওরা বুঝতে পেরে যায় যে কিছুটা সাকসেস হয়, কিছুটা সাকসেস হয়ও না। এবং কি এটা এই যে 1860 সালে প্রথম বছর থেকে শুরু করে এটা 30 লাখ টাকা ট্যাক্স পেয়ে গেছিলো সেই সময়। দেখছি একটা ভালো ইনকাম সোর্স আছে, বুঝতে পারলি? 30 লাখ টাকা ট্যাক্স চলে এসেছে ওদের কাছে। তো একটু পার্সিয়ালি সাকসেস হয়েছে জেমস উইলসন। তারপরে একটা লর্ড ডাফরিন, নাম শুনেছিস? লর্ড ডাফরিন যখন দেখবে এরা 5 বছর করে চলছে, এভাবে ট্যাক্সটা চলবে না, ট্যাক্সটার একটা নতুন ফর্ম নিয়ে আসবে, বুঝতে পারলি? আর 1886 সালে ও ট্যাক্সের একটা স্ট্রাকচারই নতুন নিয়ে আসে। এগুলো কী জিনিস আমরা পরে পড়বো, বা এগুলো লাগবে না, ঠিক আছে? 1860 সালে ট্যাক্সের স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দেয়, একটা নতুন ফর্মে নিয়ে চলে আসবে ইনকাম ট্যাক্সটাকে। ঠিক আছে, এতটা পর্যন্ত ঠিক আছে। 1886 সালে কে একবার ট্যাক্সের উপর হাত দিল? লর্ড ডাফরিন, তাই না? সেই সময় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হবে। দিয়ে ট্যাক্স তো তারপর থেকে আস্তে আস্তে ট্যাক্সটা পাবে, মানে ও যখন এই ফর্মটা প্রথমে ওই 5 বছরের পলিসিগুলো ভালো লাগছিল না, তাই একটা নতুন ফর্মেট নিয়ে এলো যে প্রত্যেক বছর ট্যাক্সটাকে প্রত্যেক বছরের মধ্যে দিতে হবে। একদম ঠিক, প্রত্যেক বছর দিতে হবে। কে দেবে? কে দেবে? ভারতীয়রা দেবে কাকে? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। তখন তার ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল না, তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে রানী আমাদের এখানে হয়ে গেছিলো, তাই না? ঠিক আছে, দিচ্ছে দিয়ে ট্যাক্স ভালো টাকায় আস্তে আসছে। 1919 যখন হলো, তখন আমাদের মডেল মিন্টো রিফর্মস হলো, আর এখানে 1919 ভারত শাসন আইন করলো। এই আইনে তখন 1919 ভারত শাসন আইন করতে কেন হয়েছে? কারণ ভারতের রাজনীতিতে তখন অনেক দাবর নেতারা চলে আসছে, ভারত একটা ইন্ডিপেন্ডেন্ট দিকে ছুটছে, স্বরাজ্য দিকে ছুটছে, বুঝতে পারলে? ভারত ওদের থেকে বেরোবে,
ওদের তখন ওরা স্বরাজ্য তো দিচ্ছে না, স্বায়ত্ত শাসনের দিকে ছুটছে, স্বায়ত্ত শাসন পাচ্ছে কিছু ক্ষেত্রে 1919 থেকে শুরু হবে একটু একটু করে। মানে কি এবার ওরাও সব না, এবার নিজেদেরই মানে আমাদেরও ভারতীয় থাকবে বুঝলে, এই আন্দোলন আমরা শুরু করছি। প্রথমেই তো স্বাধীনতার অত চিন্তাধারা ছিল না। আমাদের এখানে গান্ধীজি আসবে তাই না, 1915 সালে 9 জানুয়ারি তাই না, এটাকে এনআরআই ডে বলা হয়। গান্ধীজি এখানে এন্ট্রি মেরে দেবে, তারপরে বড় বড় আন্দোলন করবে, 17 চম্পারণ, তারপরে এগুলো সব করতে রাওলাট অ্যাক্ট, কত কিছু হবে। যার ওরা তারপরে 1919-এ যখন গান্ধীজি আমাদের এখানে এসে পরে প্রথম বিশ্বযুদ্ধ ঘটবে এখানে তাই না, মানে কোথায় ঘটবে ইউরোপে, আমাদের এখান থেকে গান্ধীজি সাপোর্ট দেবে। তো অনেক রকম ব্যাপার থাকবে এখানে, আমরা ইতিহাসে পড়বো। তো এর ফলে কী হয় বলতো, গান্ধীজির একটা ভালো ছবিও থাকবে, তো ওরা অনেক কিছু দিতেও চাইবে, ওরা ভারত শাসন আইন দেয় তাই তো 1919 সালে। এই আইনে বলে দেওয়া হয় যে দেখো সবই তোমরা অনেক অংশগ্রহণ পাবে, অনেক কিছু পাবে, অনেক সুবিধা পাবে ফার্দার। তো এখানে বলে দেয় দুটো লিস্ট করে, সেন্ট্রাল স্টেট লিস্ট, বুঝতে পারলে। আর সেন্ট্রাল লিস্টের হচ্ছে হেড থাকবে না, বাট সেন্ট্রাল লিস্টের হেড কে থাকবে, অলওয়েজ গভর্নর থাকবে, এখন পরে বলবো। আর স্টেট লিস্টেও হেড আলটিমেট তোকে গভর্নরকে রাখতে হবে, কিন্তু ডাইরেক্টলি ভাবে ওগুলো অনেক চেঞ্জ থাকে, আমরা পড়বো ওগুলো। কিন্তু সেন্ট্রাল লিস্ট ইউনিয়ন লিস্টের মধ্যে রেখে দেওয়া হলো ইনকাম ট্যাক্সটাকে 1919 সালে ভারত শাসন আইনে। আজ অব্দি ইনকাম ট্যাক্স কোন লিস্ট আছে, শুরু হয়েছিল কোথায়, 1919-এর ভারত শাসন আইন থেকে। যদি কোয়েশ্চেন দিয়ে দেয় যে ভারত ইনকাম ট্যাক্সটা সেন্ট্রাল লিস্টেড তাই না, ইউনিয়ন লিস্টেড, এটা কখন থেকে শুরু হয়েছিল, এটা তো অনেকে বলছে ভারত শাসন 1935 থাকে, তো 1935 মেরে দেবে, কিন্তু না, অ্যান্সারটা কী হবে তাহলে, হ্যাঁ একদম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, ঠিক আছে, তখন থেকে এটাকে কী করা হয় যে এই লিস্টে করে দেওয়া হয়। তো যার ফলে কী হবে, এবার 1922 সালে একটা ঐতিহাসিক আবার একটা ট্যাক্স অ্যাক্ট বানাবে, ঠিক আছে। এই ঐতিহাসিক ট্যাক্স অ্যাক্টের ফলে 1924 সালে সিবি আর মানে হচ্ছে সেন্ট্রাল বোর্ড ফর রেভিনিউ, মানে সেন্ট্রাল বোর্ড তৈরি করবে, একটা বোর্ড প্রথমবার গঠন হবে রেভিনিউ কালেক্ট করার জন্য, বুঝতে পারলি, যেটা পরে যে সিবিডিটি নাম হবে, সেন্ট্রাল বোর্ড ফর ডাইরেক্ট ট্যাক্স, তারপর হবে সিবিআইটি, সেন্ট্রাল বোর্ড ফর ইনডাইরেক্ট ট্যাক্স। কিন্তু এই যে বোর্ড গঠনটা 1924 সালে হবে, বুঝতে পারলি তো, একটা বোর্ড ট্যাক্সের জন্য একটা আলাদা বোর্ড হবে, যারা ট্যাক্স কীভাবে কালেক্ট করবে দেখাশোনা করবো, বুঝতে পারলি, পরে ইনকাম ট্যাক্সকে কালেক্ট করবে, ম্যানুপুলেটই করবে সিবিডিটি, ঠিক আছে। তো এই যে বোর্ড গঠনের এটা 1924 সালে আসছে প্রথম একটা, তখন নাম থাকছে কি সেন্ট্রাল বোর্ড ফর রেভিনিউ, বুঝতে পারলি, রেভিনিউ কীভাবে কালেক্ট করা হয় এটা তৈরি করছে কত সালে, 1924 সালে, ঠিক আছে। তারপরে ভারত 1924 সালে একটা বোর্ড তৈরি করা হয়, এভাবে লিখে দেওয়া হবে। তারপরে কী হবে 1924-এর পর আস্তে আস্তে ভারত স্বাধীন হবে। ভারত স্বাধীন যখন হয়ে যাবে তাই তো, ভারত স্বাধীন হওয়ার পর ইনকাম ট্যাক্সের কী হবে, ট্যাক্স স্ট্রাকচারটা, ট্যাক্সের মোটিভ কী থাকবে, ট্যাক্স কীভাবে কালেক্ট, যেটা ইংরেজ যেভাবে কালেক্ট করতো সেভাবেই কালেক্ট হবে। ইংরেজ নিশ্চয়ই বড় লোক থাক গরিব লোক থাক, একটা ইনকাম না একটা সার্টেন পার্সেন্ট ট্যাক্স দিতেই হতো, ওরা মেথড তো অন্যরকম না। ওই জন্য আমি আগের দিনে ক্লাসটা বলেছিলাম, দেখে নেবে যারা দেখনি, ঠিক আছে। কারণ এখানে যখন আমাদের আসবে ইনকাম ট্যাক্স আসবে, যখন আমাদের এখানে গভর্নমেন্ট জওহরলাল নেহরু মিনিস্টারশিপ হবে, প্রাইম মিনিস্টার, তারপরে বলবে একটা ঠিক আছে 1961 সালে একটা অ্যাক্ট বানিয়ে দেবে, বুঝতে পারলে, ইনকাম ট্যাক্স নতুনভাবে অ্যাক্ট রিফর্ম করবে, যেটাকে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 বলা হবে। এই অ্যাক্টে ওরা বিভিন্ন জিনিস কম্পাইল করবে, এখানে ট্যাক্সের মেথডটা ওই ইংরেজদের মতো থাকবে না, যে সবাইকে একটা ট্যাক্স দিতে, বড় লোকদের বড়, এরকম না। ওরা তো গরিব লোক নিয়ে ভাববে না, কামালে ট্যাক্স দিতে, ওদের মোটিভটা থাকবে তাই না। এরা কি করবে না, এরা প্রোগ্রেসিভ মেথডটা ইনকাম ট্যাক্সে অ্যাপ্লাইড করবে, বুঝতে পারলি, যে আমাদের মেথড কী থাকবে, প্রোগ্রেসিভ। আর প্রোগ্রেসিভ কাকে বলে এটা আপনারা যারা জানিস না, আগের ভিডিওটা দেখে নিবি, আমি পুরো প্রোগ্রেসিভ মেথড কি, হ্যাঁ আপওয়ার্ড স্লপ থাকবে, বুঝতে পারলি। এই যে প্রোগ্রেসিভ মেথডটা এখানে ইমপ্লিমেন্টেশন করে দেবে, কোশ্চেন দেয় যে ইনকাম ট্যাক্স প্রোগ্রেসিভ না রিগ্রেসিভ, এভাবে কোশ্চেন দেবে। কী হবে ইনকাম ট্যাক্স প্রোগ্রেসিভ, ঠিক আছে। তারপর দেবে এক্সাইজ ট্যাক্স প্রোগ্রেসিভ না রিগ্রেসিভ, এটা বিসিএস অনেকবার মেন্সে দিয়েছে এক্সাইজ ট্যাক্সটা কি না, কেন ইনকাম ট্যাক্স অলওয়েজ, ঠিক আছে। তো যাই হোক আমরা এটা বুঝতে পারবো। তারপরে এই স্ট্রাকচারটা চলবে, ঠিক আছে। 1961 সালে কী হবে, 1961 ইনকাম ট্যাক্স অ্যাক্ট পাস করে দেবে, এই অ্যাক্টটা অনুযায়ী এবার সব হবে, বুঝতে পারলি, পুরো ইনকাম ট্যাক্সটা সব এইভাবেই চালানো হবে। তারপরে কী বা 1964 যাবে, 1964 তখন ইনকাম ট্যাক্স, যখন ভালো ভালো ট্যাক্স কালেক্ট হবে ওদের, তখন ইনকাম ট্যাক্স কি, ওরা ট্যাক্সের ডিপার্টমেন্টে কী করবে, একটা সিবিডিটি আর একটা করবে সিবিআইটি, তখন এটা সিবিআইটি নাম থাকবে না, তখন এটা নাম থাকবে, এটা হচ্ছে সেন্ট্রাল বোর্ড ফর কি
সেন্ট্রাল বোর্ড ফর ডাইরেক্ট ট্যাক্সেস, ঠিক আছে। এই যে ডাইরেক্ট ট্যাক্সের জন্য ওরা একটা বোর্ড গঠন করবে 1964 সালে। আর ইনডাইরেক্ট ট্যাক্স, সেন্ট্রাল বোর্ড ফর ইনডাইরেক্ট ট্যাক্স, এই যে দুটো ভাগে ভাগ করবে। ইনডাইরেক্ট ট্যাক্সের জন্য আলাদা বোর্ড গঠন করবে আর ডাইরেক্ট ট্যাক্সের জন্য আলাদা বোর্ড। কিন্তু এই যে এটা 1964 সালে, তখন এটা নামটা ছিল কাস্টম অ্যান্ড সেন্ট্রাল বোর্ড ফর কাস্টমস অ্যান্ড কি বলে ওটাকে, এক্সাইজ অ্যান্ড কাস্টমস, এরকম নাম ছিল। পরে এটাকে সেন্ট্রাল বোর্ড ফর ইনডাইরেক্ট ট্যাক্সেস করে দিয়েছে, বুঝতে পারলে। এটাকে একই হচ্ছে, মেন দুটোই ডিউটি ছিল। তো 1964 সালে দুটো ভাগ করে দেয়, আমরা এইভাবে মনে রাখবো, একটা সিবিডিটি, একটা সিবিআইটি। এটা কাজ কি থাকবে, সেন্ট্রাল বোর্ড ফর এই হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সগুলোকে কীভাবে কালেক্ট হবে না হবে ওইগুলো দেখবে। আর এখানে একটা অফিসাররা থাকবে যারা ইনডাইরেক্ট ট্যাক্সের কী ফর্ম হবে ওগুলোকে সব দেখবে, বুঝতে পারলি। আমরা একটু পরে বুঝে যাবো, সব বুঝবো আমরা। দিয়ে এত কিছু করার পর 1975 সালে এদের ভারতীয়দের 1632 কোটি টাকা ট্যাক্স কালেক্ট হবে, ইনকাম ট্যাক্স কালেক্ট হয়ে যাবে 1632 কোটি টাকা, বুঝতে পারছি। যেটা যে একটু যেতে হবে, তারপরে আবার রিফর্ম করবে, সবাইকে এর আওতায় আনার জন্য সবাইকার উপর রিসার্চ চালাবে যে কীভাবে সবাইকে আনা, কেউ যেন ট্যাক্স ফাঁকি না দেয়, যারা বড় লোক কিন্তু অনেক জায়গায় আছে, ওই জন্য একটা জিনিস ইন্ট্রোডিউস করবে 1994 সালে, সেটা হচ্ছে প্যান, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, তাই না। প্যান কার্ড ইন্ট্রোডিউস করে সবাইকে একটা আওতায় নিয়ে আসবে, বুঝতে পারলি। কোয়েশ্চেন দেয় কত সালে প্যান আবিষ্কার হয়েছিল, ঠিক আছে, কত সাল হবে, 1994 সালে। তারপরে ওটা করার পরে 2000 সালে যখন আসবে 58,000 কোটি টাকা ট্যাক্স আসবে। কোথায় যাচ্ছে বুঝতে পারলি। যেটা শুরু হয়েছিল 30 লাখ, আর যেটা আমাদের 1961 সালে, 1961 যেটা ইনকাম ট্যাক্স করলো, তখন কত, তখন ট্যাক্স পেয়েছিল 3331 করোড়, 331 করোড়। তারপরে সবাই তো ট্যাক্সের আওতা থেকে বেঁচে যেত। এইভাবে রিফর্মস করে বড় লোকদেরকে না, গরিব লোক না, বড় লোকদেরকে ধরে 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 ধরে, বুঝতে পারলি তো, যারা ফাঁকা মানে ট্যাক্স ফাঁকি দিত, ঠিক আছে, সেগুলোকে করে পরে আলটিমেট 2000 সালে 58,000 কোটি টাকা আসে ট্যাক্স। তাহলে আমরা বুঝতে পারছি তো যে কীভাবে ট্যাক্সের হিস্ট্রিটা কীভাবে শুরু হয়েছে। এখন আরও প্রচুর টাকা ট্যাক্স কালেক্ট হয়। তো আর আমরা বুঝে গেছি তাদের মোটিভ কী থাকে। মোটিভ শুধু একই থাকে না, মোটিভ বিভিন্ন রকম ধরে যায়, তাই না প্রিয়াঙ্কা, বুঝতে পারছিস তো। মোটিভ তাহলে কোথায় কোথায় যাচ্ছে, ওদের মোটিভ শুধু ট্যাক্স কালেক্ট করা কোনোদিনই মোটিভ থাকে না, ওদের কাছে মোটিভ থাকে এই ট্যাক্সের মাধ্যমে অনেক কিছু করে নিতে পারে। এবার আমরা ইনকাম ট্যাক্স পড়তে গেলে আমাদেরকে আর কিছু জিনিস জেনে নিতে হবে, যেটা আমাদের প্রবলেমস হবে, আমাদেরকে প্রবলেমস দেবে, ওই জন্য ওই জিনিসটা জেনে নিতে হবে, ঠিক আছে। এবার আমরা জানছি ইনকাম ট্যাক্স বুঝতে গেলে ট্যাক্স যখন অ্যাপ্লাইড হবে, কার কাছ থেকে ট্যাক্স নেবো, আমাকে তিনটে জিনিস বুঝতে হবে। একটা রেসিডেন্টাল স্ট্যাটাস বুঝতে হবে, একটা হবে ট্যাক্স রেট বুঝতে হবে, আর একটা ট্যাক্স অ্যাক্ট বুঝতে হবে। তো আমাদের তিনটে, একটা রেসিডেন্টাল স্ট্যাটাস, একটা হচ্ছে ট্যাক্স রেট, আর একটা হচ্ছে ট্যাক্স অ্যাক্ট। তিনটে বুঝলে আমরা ট্যাক্সের পুরো স্ট্রাকচারটা বুঝে যাবো। তা আমরা প্রথমে বুঝি রেসিডেন্টাল স্ট্যাটাস, পয়েন্ট দেবো রেসিডেন্টাল স্ট্যাটাস, রেসিডেন্টাল স্ট্যাটাস, ঠিক আছে। এই যে রেসিডেন্টাল স্ট্যাটাস আমরা পড়বো, দেখ রেসিডেন্টাল আর সিটিজেন দুটোর মধ্যে হিউজ পার্থক্য, তাই না। আগের দিন বলছিলাম রাত্রে পলিটিক্যাল ক্লাসে, যে যখনই একটা দেশে সিটিজেন দিতে প্রচুর ঝামেলা করবো, তোকে সিটিজেনশিপ দেবে না তোমাকে, এই নিয়ে কার কার সিটিজেনশিপ বাদ দেবো, এই নিয়ে হবে ঝামেলা, বুঝতে পারলি। কাকে কাকে বাদ দেবো, কাকে কাকে বাদ দেবো। কিন্তু যখনই বলবে রেসিডেন্টাল, তখন ওরা শুধু ভাববে কাকে কাকে দেবো। কারণ কেন, কারণ হচ্ছে রেসিডেন্ট সিটিজেনে থাকলে একটা ট্যাক্সের পার্ট থাকবে, মানে পলিটিক্স দিয়ে দেখলে ওরা সিটিজেনশিপ দিতে চাইবে না, কিন্তু ইকোনমিক্স দিয়ে দেখলে ওরা রেসিডেন্টাল স্ট্যাটাস দিতে চাইবে। ওরা চাইবে যে কী করে এই লোকটা রেসিডেন্টাল হোক আমাদের এখানে, যদি আমাদের এখানে রেসিডেন্টাল করতে পারি তো মালটা কী করবো, ট্যাক্স নেবো, বুঝতে পারলি। তো রেসিডেন্টালের সাথে ট্যাক্স যুক্ত আছে, ওই জন্য ওরা চাইবে যে সব মালটাকে যারা যারা আছে সবাইকে রেসিডেন্ট করেছে, দেশি হোক বিদেশি হোক, কীভাবে রেসিডেন্টাল স্ট্যাটাস করা যায় থাকে, তাকে কীভাবে ইন্ডিয়ার রেসিডেন্সে আনা যায়। সিটিজেনরাও ট্যাক্স দেবে, সিটিজেন করলে তো তোমাকে থাকা পড়া সব কিছু দিতে হবে, অনেক রকম ব্যাপার আছে। তো লাইবিলিটি ক্রিয়েট হয়ে যাবে না, লাইবিলিটি মানে বুঝতে পারছো, যে কিছু দিতে হবে, ওটাকে লাইবিলিটি বলে। তুমি যদি আমাকে এখন 100 টাকা দাও, আমাকে ফ্রি দেবো, এই যে ফ্রি 100 টাকার লাইবিলিটি হলো। আর ও আমাকে যদি বেতন হিসাবে দিল 100 টাকা, তো ওটা লাইবিলিটি রইলো না, আমাকে পড়াতে হবে শুধু, পড়ানোর দরকার। কিন্তু যদি বলে ধান হিসাবে দিল তো লাইবিলিটি থেকে গেল না, বুঝতে পেরেছিস। তো তুমি আমাকে এমনি দিলে না, টাকা নিয়ে এনজয় করো 100 টাকা নিয়ে, তো ওটা আমার লাইবিলিটি থাকবে না। তো সিটিজেনে আমাদের কি পার্থক্যটা কি, সিটিজেনশিপ স্ট্যাটাস আমরা এই জন্যই দেখবো, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এই জন্য দেখবো, এটা ইনকাম ট্যাক্সে আসবে, ট্যাক্সে আসবে। যে সবার এবার আমাদের কোয়েশ্চেন আছে, কে কে ট্যাক্স দেবে। ট্যাক্স আমাদের ইন্ডিয়ান লোকেরা দেবে, বিদেশি লোকেরা কি ট্যাক্স দেবে? প্রথম অ্যান্সার কি আসছে, না। বল ধরুন এখানে শাহরুখ খান আমাদের এখানে ব্যবসা করছে, মানে কি সিনেমা করছে, ট্যাক্স দিচ্ছে, তাই না। কিন্তু ধরলে আমার টম ক্রুজ এখানে এসে একটা সিনেমা করলো, ওখানে করলো, ঘুরেছিল, ট্যাক্স দিতে হবে ওকে।
তো ওটাই তো আমরা দেখবো যে ট্যাক্স দিতে হবে, টর্ম বিদেশি লোক তো, ও ইনকাম ধরলে এখানে এসে করেছে, টাকা ট্যাক্স দিতে হবে না। আমাদের এবার শাহরুখ খান ধরলে, আমাদের শাহরুখ খান চলে গেছে কোথায়, আমেরিকা। আমেরিকা তো ও ব্যবসা শো ফো করেছে, ও টাকা পেয়েছে, ও কি ট্যাক্স দিতে হবে ওকে ইন্ডিয়াতে? না, ইন্ডিয়ার এখানে সিনেমা করলে ট্যাক্স দিতে হবে। যে কে ট্যাক্স দেবে আর কে ট্যাক্স দেবে না, ইটস ডিটারমেন্ট অন কিসের উপর, না রেসিডেন্টাল স্ট্যাটাস, সিটিজেনশিপের উপর হয় না। রেসিডেন্টাল স্ট্যাটাস কী থাকবে, তার উপর ওই লোকটা ট্যাক্স দেবে কি ট্যাক্স দেবে না সেটা আমরা দেখব, ঠিক আছে? তো রেসিডেন্টাল স্ট্যাটাসে আমরা দুটো জিনিস দেখে থাকি, কি কি? তো রেসিডেন্টাল স্ট্যাটাস আমরা বার করতে গেলে আমরা দুটো, একটা হচ্ছে রেসিডেন্টাল স্ট্যাটাস, মানে কার ইনকামটা অ্যাকচুয়াল কার ইনকামটা ট্যাক্সেবল হবে আর কার ইনকামটা ট্যাক্সেবল না, এটা আমরা বাদ থেকে দুটো জিনিস দেখতে, একটা হয় রেসিডেন্টাল স্ট্যাটাস আর একটা হয় টাইপ অফ ইনকাম। তাহলে আমরা একটা মুছে একটা করে দিচ্ছি, আজকে আমরা পুরো ডাইরেক্ট ট্যাক্সটা দেখছি, ইনডাইরেক্ট ট্যাক্সটা দিয়ে তাই এটা মিটে দিচ্ছি, ঠিক আছে? তো আমরা কি দেখছি, একটা হচ্ছে রেসিডেন্টাল স্ট্যাটাস, কে ট্যাক্স দেবে, কে ট্যাক্স দেবে আর কে ট্যাক্স দেবে না, ঠিক আছে? এটা দেখতে গেলে আমাকে দুটো জিনিস মনে রাখতে হবে, একটা কি, একটা হচ্ছে রেসিডেন্টাল স্ট্যাটাস, একটা হচ্ছে টাইপ অফ ইনকাম, ঠিক আছে? এই দুটো যখন ম্যাচ করব তারপরে আমরা কি বার করতে পারবো যে ওর ইনকামটা ট্যাক্সেবল কে ট্যাক্সেবল না। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের জানতে হবে যে রেসিডেন্টাল স্ট্যাটাস কি, টাইপ অফ ইনকাম কি। দেখ, প্রথমে আমরা টাইপ অফ ইনকাম বুঝি। টাইপ অফ ইনকাম বেসিক্যালি দু টাইপের হয়, কি হয়, একটা ইন্ডিয়ান ইনকাম হয়, ইন্ডিয়ান ইনকাম হয়, আর একটা কি ফরেন ইনকাম, বুঝতে পারলি? একটা হবে ইন্ডিয়ান ইনকাম, একটা হবে ফরেন ইনকাম। তাহলে আমরা কি বলছি, টাইপ অফ ইনকাম আর টু টাইপস, একটা হচ্ছে ইন্ডিয়ান ইনকাম, একটা হচ্ছে ফরেন ইনকাম। যদি কোনো কাজের স্রোত মানে হচ্ছে ওর উৎস ইন্ডিয়াতে থাকে আর ও যদি পেমেন্টও ইন্ডিয়াতে হয়, বুঝতে পারলি, মানে ইম্প্যাক্ট আর ইনসিডেন্ট আর কি, বুঝতে পারলি? ইম্প্যাক্টও যদি ইন্ডিয়াতে হয় আর যদি ওর পেমেন্টটাই এসে হবে, ঠিক আছে, তাহলে ওটাকে ইন্ডিয়ান ইনকাম ধরা হবে। ফরেন ইনকাম কি, ওর ইম্প্যাক্ট আর ইনসিডেন্ট দুটোই বিদেশে হবে, বুঝতে পারলি, মানে ওটা হবেও কোথায়, বিদেশে, আর ওটা পেমেন্টও কোথায় হবে, বিদেশে, ঘটনাটা ঘটবে বিদেশে, পেমেন্ট ওটা ওই টাইপের ইনকামকে কী বলে, ফরেন ইনকাম। যেমন ধরেন শাহরুখ খান যদি আমাদের চলে যায়, বা আমরা ধরো অমিতাভ বচ্চন, তারপর আমরা ঋত্বিক রোশন চলে গেছে দুবাই শো করছে, দুবাই যে শো করছে, তাহলে ওর এখান এবার শো করে নিল, তো ওর ইনকাম ওখানেই ইনকাম হলো আর ওখানেই পেলো, তো ওটা কী হলো, ফরেন ইনকাম, বুঝতে পারলি? কিন্তু ও যদি শো এখানে করে আর এখানেই টাকা পায়, কী হবে, ইন্ডিয়ান ইনকাম, বুঝতে পারলি? তো এই যে ফরেন ইনকাম, যেখানে স্রোত আর এই দুটোই বিদেশে হবে এটাকে ফরেন ইনকাম, আর যেটা দুটোই স্রোত কোথায় হবে, ইন্ডিয়াতে, এটা হবে ইন্ডিয়ান ইনকাম, ঠিক আছে? ইনকাম আর টু টাইপস। এইবার কী হবে, রেসিডেন্টাল স্ট্যাটাস দিয়ে আমরা এটাকে ম্যাচ করব, ঠিক আছে? রেসিডেন্টাল স্ট্যাটাস, তা আমরা নেক্সট পয়েন্ট দেবো রেসিডেন্টাল স্ট্যাটাস। এটা তার কিছু নেই, এটাতে দু টাইপের ইনকাম, একটা ইন্ডিয়ান ইনকাম, একটা ফরেন ইনকাম। আমরা হবে রেসিডেন্টাল স্ট্যাটাস। এই যে রেসিডেন্টাল স্ট্যাটাস, কাকে আমরা রেসিডেন্ট বলবো কি বলবো না, এটা আমরা দুটো জিনিস, যে রেসিডেন্টাল স্ট্যাটাস এটাকে আমরা প্রথম যে ভাগটা করতে পারি সেটা হচ্ছে রেসিডেন্ট, একটা হয় রেসিডেন্টাল স্ট্যাটাস, মানে একটা হচ্ছে রেসিডেন্টাল হয়, আর একটা কী হয় আমরা এটা দেখিনি, এটা দু টাইপের হয়, একটা হয় রেসিডেন্টাল হয় আর একটা হয় নন রেসিডেন্টাল, তাই না? রেসিডেন্ট বা রেসিডেন্ট করছি, আর একটা নন রেসিডেন্ট, এনআরআই বলি না, রেসিডেন্ট। ইনকাম একটা ইন্ডিয়ান ইনকাম, ফরেন ইনকাম, দেখ ভালো করে। তো রেসিডেন্ট একটা হচ্ছে নন রেসিডেন্ট, কী দেখলাম, হয় রেসিডেন্ট হবে নয় নন রেসিডেন্ট হবে কেউ। আমরা রেসিডেন্টাল স্ট্যাটাসকে দেবো দুই ভাগে ভাগ করবো, একটা কিন্তু রেসিডেন্ট আর একটা হচ্ছে নন রেসিডেন্ট, ঠিক আছে? এটাই তো ভাগ হবে, রেসিডেন্টাল স্ট্যাটাস দু ভাগে হবে, একটা হবে রেসিডেন্ট হবে আর একটা হবে নন রেসিডেন্ট। কই ইন্ডিয়ায় থাকছে, কই ইন্ডিয়ায় থাকছে না, তাই না? রেসিডেন্ট, হ্যাঁ, নন রেসিডেন্ট ফরেনার বলতে পারি। কিন্তু যখনই আমরা চলে আসবে রেসিডেন্টস আর টু টাইপস হয়ে যাবে, কি কি রেসিডেন্টস আর টু টাইপস হয়ে যাবে, কি কি হবে বল, কেউ বলতে পারবি? একটা হবে ROR, একটা হবে RNOR, ROR একটা হবে RNOR, একটা কি হবে ROR, একটা কি হবে RNOR। তাহলে কি হলো, রেসিডেন্ট যদি আমরা বলি যে রেসিডেন্টাল স্ট্যাটাস কি, তাহলে রেসিডেন্ট দু ভাগে হবে, হয় রেসিডেন্ট হবে নয় নন রেসিডেন্ট হবে, যে ভারতে থাকবে সে রেসিডেন্ট হবে, যে ভারত থাকবে সে নন রেসিডেন্ট হয়ে যাবে। এবার যদি বলি রেসিডেন্ট, তখন আবার দু ভাগে ভাগ হয়ে যাবে, ROR একটা RNOR। ROR হচ্ছে রেসিডেন্ট বা অর্ডিনারি রেসিডেন্ট, আর RNOR হচ্ছে রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। মানে তুমি ভারতীয় বাসিন্দা, অর্ডিনারি ভারতীয় বাসিন্দা, কিন্তু তুমি ভারতের বাসিন্দা বাট নট অর্ডিনারি বাসিন্দা, মানে
অর্ডিনারি নয়। মানে ধরে না আমি দেখি আমরা তুমি কলেজ যাও তো হ্যাঁ আমি অর্ডিনারি রোজই কলেজ যাই বলি না, তখন আবার কেউ জিজ্ঞেস করে তুমি কি কলেজ যাও, আমি কলেজ তো যাই কিন্তু অর্ডিনারি রোজ যাই না, নট অর্ডিনারি। এই জিনিসটা বুঝতে পারলে, কলেজ তো যাই হয়তো শনিবার শনিবার যাই, মানে রোজ যায় না। যখন কন্টিনিউ হবে না তখন নট অর্ডিনারি হয়ে যাবে। মানে এরাও ভারতে থাকে, হতে পারে আসে, কিন্তু আসে যায় আসে না যায় এই টাইপের, বুঝতে পারলি। আর এটা তো ভারতেরই নয়, নন রেসিডেন্ট, সিটিজেন নয়, সিটিজেন রেসিডেন্ট প্রচুর পার্থক্য। এটা আবার আমি তোদের পলিটিক্যাল সায়েন্সে বোঝাবো, আগের দিন রাত্রে বুঝেছি, কালকে রাত্রে তোরা এসেছিস তাই না, পলিটিক্যাল সায়েন্সে বুঝেছি আমরা, প্রিলিমসে বেছে বুঝেছি, মেন্সে বেছে বুঝিনি, ঠিক আছে আমরা বুঝে গেছি। তাহলে রেসিডেন্ট একটা হচ্ছে আর ও আর, একটা আর এন ও আর। কিন্তু আমরা বার কি করে করবো যে কে আর ও আর আর কে আর এন ও আর, এটা কিভাবে বার করা যায় সেটা হচ্ছে আমাদের ব্যাপার, ঠিক আছে। ঠিক আছে, আমরা বার করতে শিখি একটু। দেখ প্রথম হচ্ছে আগে আমরা কি বার, প্রথমে আমাদের কি বলতো, রেসিডেন্টের লিস্টে প্রথমে বার করতে হবে রেসিডেন্ট, তারপরে বার করতে হবে নন রেসিডেন্ট। তাহলে এটা হচ্ছে ক্লজ 1, তাই না। আর যদি আমাদেরকে বার করতে হয় তার নেক্সট কি হয়, রেসিডেন্ট হবে নন রেসিডেন্ট, নন রেসিডেন্ট হলে তো কোনো ভেরিফিকেশন নেই, রেসিডেন্ট হলে আর তার ভ্যারাইটিস হবে। তাহলে আমাদের ক্লজ 2তে কি হবে, ক্লজ 2তে কি হবে যে রেসিডেন্টটাকে দু ভাগে ভাগ করছি, হয় রেসিডেন্ট নন রেসিডেন্ট, তাই না। তা আমরা ক্লজ 1-এর একটা কিছু নিশ্চয়ই কি থাকবে, ক্রাইটেরিয়া থাকবে, আর ক্লজ 2-এর একটা ক্রাইটেরিয়া থাকবে, ভালো করে বুঝবি। তা ক্লজ 1-এর যে ক্রাইটেরিয়া থাকবে, ক্লজ 1-এর যে ক্রাইটেরিয়া থাকবে যার ভিত্তিতে কি পাওয়া যাবে, রেসিডেন্ট না নন রেসিডেন্ট। এখানে দুটো ক্রাইটেরিয়া থাকে, এই দুটোর মধ্যে কেউ যদি একটাও ম্যাচ করে নেয় তাহলে হি ইজ দ্য বা সি ইজ দ্য রেসিডেন্ট অফ ইন্ডিয়া, বুঝতে পারলি। কি স্টার সাথে জানতে হবে, এখানে হবে এ আর এটা হবে বি, এই দুটোর মধ্যে কেউ যদি একটাও কি করে দেয়, ম্যাচ করে, তাহলে হয়ে যাবে রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ট্যাক্সের ব্যাপার আছে, ওরা সবাইকে রেসিডেন্টে ডানতে চাইবে, ওরা চাইবে না যে কেউ রেসিডেন্ট থেকে চলে যাক, ওই জন্য দুটো দিচ্ছে। ধরে পিএসসি তুমি পরীক্ষা দিচ্ছ, পরীক্ষাতে এমন পরীক্ষা আছে যেখানে একটা লিখতে দিচ্ছে, মানে 10 নম্বর একটা কোয়েশ্চেন একটাই দিচ্ছে। এখানে তার মানে কি দিচ্ছে, ও দেখতে চাইছে অ্যাকুরেসি, জেনুইন ছেলেটাকে চাইছে যে একটাতেই লিখতে পারবে। এবার তুমি দিচ্ছে আইসিডিএস পরীক্ষা, তোমাকে 7টা করে অপশান দিচ্ছে, তার মধ্যে দুটো করতে হবে, হয়েছে তাই না। তার মানে কি এখানে চাইছে ম্যাক্সিমাম যে ওরে, মানে তোমরা অন্তত করো তো ভাই, করতে বলছে, বুঝতে পারলি, করাটা ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবি। ও জানে যে এখানে পারবে না, ওর টানাটা মানে এটা পারবে না ওইটা করো, ওইটা পারবে না এটা করো, এগুলোর মধ্যে একটা করো, বুঝতে পারলি। কিন্তু বিসিএস দিচ্ছে একটা কোয়েশ্চেন একটাই, তার মানে তুমি ওই ক্যান্ডিডেট যে তুমি একটাতে অ্যাটেন্ড করো। তার মানে কি ওটাতে বলছে তুমি করো, আমরা চেক করছি তো, জানে ওরাও করতে পারবে না অনেকে, বুঝতে পারলি। অন্য মিনস 4-5টা অপশন দিচ্ছে। এখানে কি হচ্ছে গল্পটা ওরকমই, ওরা একটাই দিতে পারতো যদি ওদের মুড থাকতো, কাউকে রেসিডেন্টাল দেবো না, কিন্তু ওদের মুড আছে কি রেসিডেন্টাল স্ট্যাটাস দেবো, কারণ রেসিডেন্টাল স্ট্যাটাস দিয়ে ট্যাক্সটা পাবো। তারপর পরে বুঝে যাবো কেন এটা বলছি। প্রথম কি ক্রাইটেরিয়া, প্রথম রেসিডেন্ট হওয়ার যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে, প্রথম কেউ যদি 182 দিনের বেশি ভারতবর্ষে থেকে থাকে তাহলে হি ইজ দ্য বা সি ইজ দ্য রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রথম ক্রাইটেরিয়া, প্রথমেই তোমাকে জিজ্ঞেস করবে, দেখ সিটিজেন রেসিডেন্ট, তোমার ভোটার আইডি থাকলে যে তোমার রেসিডেন্ট হয়ে যাবে সেটা না। অনেকের ভোটার আইডি আছে কিন্তু সে রেসিডেন্ট অফ ইন্ডিয়া নয়, এটা হতে পারে, বুঝতে পারলি কেসটা। ওই জন্য আমাদের রেসিডেন্ট সার্টিফিকেট নিতে যেতে হয় রেসিডেন্টের কাছ থেকে। কেন তোমাকে সিটিজেনশিপ আছে তাও তোমার রেসিডেন্ট সার্টিফিকেট কেন লাগছে? ওই তো যারা বাইরে কাজ করে তারা তো নন রেসিডেন্ট হয়ে যায়। হ্যাঁ, ওই যারা আরো ভালো যায় কেন, নন রেসিডেন্ট হয়ে যায়। ওরা ভারতের কিন্তু নন রেসিডেন্ট হয়ে যায় না ভাই। আচ্ছা, এই সব নন রেসিডেন্টরা যখন ইনকাম করে টাকাটা ওঠে তখন তো ট্যাক্স দিতে হয়। এইটাই তো, ওটাই তো পড়াচ্ছি, একটু দাঁড়িয়ে যা শুধু, ঠিক আছে। ওই জায়গায় তো দাঁড়িয়ে। তাহলে কি হচ্ছে, প্রথমেই দেখবে যে তুমি রেসিডেন্ট কি রেসিডেন্ট না। তো যখন দেখবে রেসিডেন্ট কি রেসিডেন্ট, তখন প্রথম ক্রাইটেরিয়া কি বলবে, 182 দিনে তোমাকে জিজ্ঞেস ভারতে থেকেছো, তুমি বলবে না আমি তো থাকিনি, বা থেকেছি, যে থেকেছি তুমি তো রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর নেক্সট দেখবেই না কি ব্যাপার আছে, আগে এসো তুমি রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তুমি রেসিডেন্ট হয়ে গেলে, বুঝতে পারলে। এবার তোমার ফার্দার ক্লাসিফিকেশন হবে আর ও আর না আর এন ও আর। কেন করবে, নিশ্চয়ই এটা তো ট্যাক্স হবে বেশি হবে, বা এটা তো কোনো একটা ট্যাক্সের ব্যাপার তো আছে ভাই, তাই তো ক্ষোভটা নিচ্ছে। প্রথমে দেখবে যে 182 দিন হয়ে গেছে, তারপরে কেউ বলবে না আমি তো 182 দিন থাকিনি, থাকো নি, দাঁড়াও একটু, যে কি ও বলবে তুমি বিগত আগের বছরে, মানে ও বলবে যে তুমি আগের বছরে 60 দিন কি ইন্ডিয়াতে থেকেছো, 60 দিন কি ইন্ডিয়াতে থেকেছো।
আগের বছরে যদি বলে হ্যাঁ থেকেছি প্রিভিয়াস ইয়ার, বলবে হ্যাঁ, যদি যদি বলে দেয় হ্যাঁ থেকেছি, মানে ওকে অপশান দিচ্ছে, বলে 60 দিন তো থেকেছি। আর তার পরের যে 4 বছর, মানে তার পরের তার পেছনের 4 বছর, বিগত 4 বছরে টোটাল 365 দিন থেকেছো, ওর সাথে অ্যান্ড, এখানে অ্যান্ড আছে, এবং বিগত 4 ইয়ারে 365 দিন কি থেকেছো বা তার বেশি, যদি থেকে থাকো তাহলে তুমিও কি হবে, রেসিডেন্ট অফ ইন্ডিয়া। মানে একটা লোক ও এই বছর 182 দিন থাকেনি, কিন্তু মালটা 3 মাস থেকেছে 90 দিন, তো লোক বলে তুমি কি 60 দিন? হ্যাঁ 60 দিন থেকেছি। আর আগের বছরগুলো নে সব যদি 4 বছর মিলাই তাহলে কি 365 দিন হবে? বলে হ্যাঁ সে তো হয়েছে, তাহলে তুমি রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ছাড়বো না। যদি এদিকে 90 দিন হয় আর ওদিকে 4 বছর মিলিয়ে যদি 365 দিন না হয় তাহলে হবে না, হতেই পারে এদিকে শুধু 90 দিন থেকেছে, বুঝতে পারলি, আর আগে আগে ধরলে 4 বছর থাকেনি, ও একদিনও থাকেনি, তাহলে হবে না, নিশ্চয়ই পালিয়ে গেল, বুঝতে পারলে। মানে দুটোই হতে হবে, মানে এখানে দুটোই হতে হবে, আর ওখানে শুধু একটা হলে হয়ে যাবে। মানে কি, কেউ যদি তোরা কি রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তোরা এখান থেকে অনেক দিন ধরে পড়ে আছিস, 30 বছর ধরে তোমরা অনেক দিন ধরে এখানে পড়ে আছো, তাহলে কি হবে, রেসিডেন্ট অফ ইন্ডিয়া, বুঝতে পারলি, বুঝতে পেরেছি, তাহলে আমরা রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবার যদি অনেক লোক আছে যে ও 60 দিন ধরে আছে, ও বলছে না আমি 182 দিন থাকিনি, কত 60 দিন থেকেছো, সরকার জিজ্ঞেস করবে, তাহলে 60 দিন তো থেকেছি, আর আগের আমি 72 দিন থেকেছি, আর আগের 4টে বছর মিলে কি তুমি 365 দিন থেকেছো? বলে হ্যাঁ থেকেছি, ভাই তুমি রেসিডেন্ট। বিশেষ করে ট্যুর যারা আসে তাদের জন্য এটা করে। বুঝে যাচ্ছে, এখনই বুঝে যাচ্ছে, তখন বলবে তুমিও রেসিডেন্ট অফ ইন্ডিয়া, বলবে যে আসসালা ভালোই তো, বলে ঠিক আছে দাঁড়া বুঝবে, ভালোই। সরকার যখন পলিটিক্যাল দেখবে না, তার ডেফিনেশন আলাদা হয়ে যাবে, তখন সিটিজেনশিপ দিতে চাইবে না, সিটিজেনশিপ রেসিডেন্ট প্রচুর পার্থক্য, তখন বলবে তুমি আমাদের কেউ নও, তুমি আমাদের, তুমি বেরিয়ে যাও, তুমি উদ্বাস্তু। আর যখন ট্যাক্সের ব্যাপার, ভাই ধরো একে, বুঝতে পারলি, বুঝে গেছি কেসটা। এইবার মানে কে কে রেসিডেন্ট হয়ে গেলে আমরা বুঝে গেলাম, ঠিক আছে। এবার হবে কে ROR আর কে আর, তখন আমাদেরকে কি দেখতে হবে না, আমাদেরকে ক্লজ 2, তাই না, ক্লজ 2, যার এইটার ফলে কি ডিটারমাইন্ড হবে, যে ROR না RNOR, এই দুটোর মধ্যে একটা কেউ হয়, এটা নয় এটা, যে কোয়ালিফাইড হয়ে যাবে সে কি হয়ে যাবে, দুটোর মধ্যে একটা কি হয়ে যাবে, সে রেসিডেন্ট হয়ে যাবে। এবার নেক্সট কি হবে, ROR ওটা দেখবো, তখন ক্লজ 1 আর ক্লজ 2, তারপরে তাদেরকে অ্যাপ্লাই হবে। কি ক্লজ 1-এ কি আছে না, বলবে এই দুটোর মধ্যে এখানে যে দুটো ক্লজ থাকবে A আর B, এখানকার মধ্যে কেউ যদি দুটোই ক্লিয়ার করে নেয় না, যদি দুটোই যদি অ্যাপ্লাইড হয়ে যায়, তো হি অ্যান্ড সি বা সি ইজ দ্য ROR অফ ইন্ডিয়া, মানে রেসিডেন্ট আর অর্ডিনারি রেসিডেন্ট দুটোই যদি কেউ ক্লিয়ার করে। আগে বুঝি, প্রথম কি দেখলাম, এইটা ক্লজ 1, যদি কেউ দুটো ক্লিয়ার করে তাহলে সেও রেসিডেন্ট, কেউ একটা ক্লিয়ার করে সেও রেসিডেন্ট, আর কেউ যদি দুটোই না ক্লিয়ার করে তাহলে কি হয়ে যাবে, নন রেসিডেন্ট, ওর কোনো ক্লাসিফিকেশন নেই। এবার প্রবলেম হচ্ছে সে ROR না RNOR, রেসিডেন্ট অর অর্ডিনারি রেসিডেন্ট বা রেসিডেন্ট বা নন অর্ডিনারি রেসিডেন্ট। তো এইটা ঠিক করার জন্য ক্লজ 2 দেখতে হবে। ক্লজ 2-তে A আর B বলেছে, ক্লজ 2-তে A আর B বলেছে, এই A-তে কি বলেছে ক্লজ 2-তে, এবার কি যা বলেছে বলেছে। এবার এই যদি এই A B এর মধ্যে দুটোই যদি কেউ ক্লিয়ার করে দেয়, দুটোই যদি হ্যাঁ হয়, তাহলে সে হয়ে যাবে ROR। তাহলে দুটো ক্লিয়ার হয়ে গেলে ROR। কারণ যদি একটা ক্লিয়ার হয় তাহলে সে RNOR। তাহলে একটা যদি ক্লিয়ার হয় তাহলে RNOR। আর যদি কারো দুটোই ক্লিয়ার না হয়, না নন রেসিডেন্ট এখানেই ঠিক হয়ে গেছে ভাই, হ্যাঁ। তাহলে রেসিডেন্ট বলে কোনো স্ট্যাটাস নেই, ওটাতে বা ওটাতে হতে হবে। তাহলে কি হবে, যে দুটো না ক্লিয়ার হলেও কি হবে, RNOR। দুটো না হলেও, দুটো কাটা গেলেও কি হবে, RNOR। মানে এখানে বেসিক্যালি আমরা ডিটারমাইন করছি হু ইজ ROR, সি ইজ ROR, হ্যাঁ না, কে হয় ROR, ROR-টাকে ডিপেন্ড করছে। দুটো না হলে তো রেসিডেন্টটা আসবেই না, দুটো তো ওইটা এইটার ব্যাপার ছিল, তা আমি আমার সাব ক্লজ 2-এ ঢুকে গেছি, রেসিডেন্ট হয়ে গেছো, রেসিডেন্ট তো আমাদের এখানেই হয়ে গেছে, এটাই তো বোঝার ব্যাপার। এবার সে ROR না RNOR, সেটার জন্য দুটো আছে। তা A আর B যদি কেউ দুটোই ক্লিয়ার করে সে হবে ROR,
যে দুটোর মধ্যে একটা ক্লিয়ার, সে ROR যদি দুটোই না ক্লিয়ার করে কিছু করা নেওয়া, রেসিডেন্ট যদি ঢুকে গেছে তো RNOR পাবে। বুঝতে পারলি? না বুঝতে পারলে ভিডিও আছে, বারবার দেখবি, সুবিধা আছে, বুঝতে পেরে যাবি, তাই না? ঠিক আছে, তো এবার আমরা বুঝতে পেরে গেলাম কে হবে, কিন্তু এটা এখন এই দুটো জানি না যে কী ব্যাপার আছে। তো এই দুটো প্রথম যেটা আছে একে তোরা লিখে রাখবি, কী আছে, কন্ডিশন কী আছে, কন্ডিশন জেনে যাবে। প্রথম কন্ডিশন যে বিগত 10 বছরের মধ্যে তুমি 2 বছর কি ভারতে ছিলে। যে বিগত, ওরা জিজ্ঞেস করবে যখন তোমার রেসিডেন্ট হয়ে যাবে, তারপরে জিজ্ঞেস করবে তুমি বিগত 10 ইয়ারের মধ্যে, ঠিক আছে, 2 ইয়ার কি ভারতে ছিলে। যে বিগত 10 বছরের মধ্যে 2 বছর কি ভারতে ছিলে, বুঝতে পারলি? এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া। আর যদি সেকেন্ড ক্রাইটেরিয়া কি না, সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে 7 বছরের মধ্যে 730 দিন কি ভারতে ছিলে। এই দুটো যদি হয়ে যায় তুমি কি হয়ে যাবে, ROR। 10 বছরের মধ্যে 2 দিন কি ভারতে ছিলে, প্রথম জিজ্ঞেস করবে, বলবে হ্যাঁ ছিলাম। 730 মানে 2 বছর হয়ে যাচ্ছে প্রায়। হ্যাঁ 2 বছরই, মানে প্রথমে 10 বছরের মধ্যে বললে পরে একটু কমিয়ে হ্যাঁ নিশ্চয়ই। তারপরে বলছে 7 বছরের মধ্যে কি এতদিন থাকছো, বুঝতে পারলি? ওটা হচ্ছে 10 বছরের মধ্যে, এটা 7 বছরের মধ্যে, বছরটা দেখ আগে, বুঝতে পারলি? যদি বলে 10 বছরের মধ্যে, না ছিলাম না, না বলবে প্রথমে জিজ্ঞেস করো 7 বছরের মধ্যে কি তুমি 730 দিন ছিলে, বলবে 7 বছর না না ছিলামই না। তারপরে বলবে 10 বছরের মধ্যে তো ছিলে, তখন বলবে হ্যাঁ তো ছিলাম, আমার আবার এসে। মানে এই 730 দিনটা কি মানে নন রেগুলারলি হয়েও মানে 730 দিন টোটাল? হ্যাঁ টোটাল টোটাল 730 একদম। তুমি এটা হতে পারে 7 বছরের মধ্যে তুমি হয়তো 5 বছর ছিলেই না, 3 বছর 4 বছর ছিলেই না, বাকিটা পুরোটাই থেকে গেলে 730 দিন হয়ে গেছে, ব্যাস। মানে ডে হিসেবে কাউন্ট হবে, ডে হিসাবে কাউন্ট হবে, ওখানে ডে হিসাবে কাউন্ট হবে, ঘন্টা হিসাবে কাউন্ট হয়, জানো সেটা? কারণ ট্যাক্স শুধু দেবো না বলে ওরা ঘন্টা হিসাবে করে। ওরা যখন ইম্পোর্ট হয়, তুমি যদি ডে হিসাবে, তোমার লস আছে। ঘন্টাটা প্রুভ করে কি হবে যে ছিলাম? এই যে এয়ারপোর্ট আছে, ওটাই ঢুকলো, পাসপোর্টে দিয়ে দেবে, তাই না? অনেক যখন সিআরএ অডিট মানে না, সিআরএ দেবো না ট্যাক্স, ওর ঘন্টা হিসাবে, তুমি ডে দিলে ফেঁসে যাবে। ওটা হচ্ছে ডে বলেছে, তুমি ঘন্টা হিসেবে হিসাব দেবে, দেখো আমি এত ঘন্টা এসেছি, এত ঘন্টা, তাও 24 ঘন্টা তো হয়নি, তাহলে ডে হলে কি করবে? ঠিক আছে, তাহলে তুমিও বেঁচে গেলে। ঘন্টা হিসাব লিখে রাখে। কোথায় আছিস এখন, দাঁড়া, বুঝতে পেরেছি? তো এই দুটো মানে এটা তো ক্লিয়ার করলে ওরা রেসিডেন্ট হয়ে গেল। এবার রেসিডেন্টের মধ্যে যদি এই দুটো হ্যাঁ হয়ে যায়, সে হয়ে যাবে ROR, রেসিডেন্ট অর্ডিনারি রেসিডেন্ট। তুমি কি তাহলে, তুমি কি ROR, সব ROR তোমরা। লাত মারলেও যাবো না আমরা। তারপরে 7 বছর এগুলো সব আমাদের দুটোই হচ্ছে, তাই না? কেউ যদি একটা ক্লিয়ার করে সে হবে অর্ডিনারি রেসিডেন্ট, বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, RNOR। আর কেউ যদি দুটোই ক্লিয়ার করতে পারে না, তো যেহেতু যখন তুমি রেসিডেন্ট হয়ে গেছো, তো মানে তুমি অটোমেটিকলি RNOR এ চলে যাবে, তাই না? দুটোই না ক্লিয়ার হয়ে, দুটো না করলে, বুঝতে পেরেছি গেস্ট? এটা ছিল রেসিডেন্টাল স্ট্যাটাস। তাহলে আমরা এটা পড়লাম কেন, প্রথম কথা বুঝতে পারলি? এইটুকু আমরা বুঝতে পারলাম তো, যে ROR মানে পাতি দেশি মাল, তাই না? এটুকু তো বুঝতে পেরেছি যে ROR মানে পুরা দেশি, ওকে মারলেও বেরোবে না, ও নিজে ছেড়ে দিয়ে এলেও চলে আসবে, বুঝতে পেরেছো? তো যখন মানে যারা ভারতীয় হয় তারা বেসিক্যালি কি হয়, বেসিক্যালি বলেছি হ্যাঁ কি হয়, ROR হয়, ঠিক আছে? মানে ওরা ইন্ডিয়ার লোক, ঠিক আছে? এইটুকু। এবার আমরা দেখো ইনকাম ট্যাক্সে কী করে ফেলছি, এবার মজার বিষয়টা, ঠিক আছে? মিশিয়ে দিচ্ছি, দেখো প্রথম কি পেয়েছি না, প্রথম পেয়েছি ROR, তারপরে পেয়েছি RNOR, তারপরে কি পেয়েছি নন রেসিডেন্ট, বুঝতে পেরেছি? এবার এদের ইনকামের উপরে তো ট্যাক্স হবে, আমরা বুঝে গেছি যে কে কি। তো প্রথম ইনকাম আমরা কাটতে হচ্ছে ROR মানে কি, দেশি। তো তুমি দেশি হোক, যদি তুমি দেশি একবার হয়ে গেলে, ইফ ইউ আর দেশি, দেন তুমি ইনকাম দেশে করো, বিদেশে করো, নাসাতে করো, যেখানে করবে, মঙ্গল গ্রহতে করো, তোমার ইনকাম ট্যাক্সেবল হবে। তুমি যদি একবার দেশি হয়ে যাও, তাহলে তোমার ইন্ডিয়ান ইনকাম আর ফরেন ইনকাম, তাই না, দুটোতেই কি হবে, ট্যাক্স হবে। মানে শাহরুখ খান যদি এখানে ইনকাম করে তাও ট্যাক্স মারবো, আর যদি ও জাপানে ইনকাম করে তাও ট্যাক্স মারবো, কারণ ও ROR দেশি, বুঝতে পারলি? এমনি এই RNOR মানে ওর কাছে ইন্ডিয়ান সিটিজেন থাকতে পারে, সেটা কোনো চাপ নেই, আমরা ওই জন্য আলাদা দিক দিয়ে দেখি, বুঝতে পেরেছিস তো?
তাহলে ওর ইন্ডিয়ান ইনকাম আর ফরেন ইনকাম দুটোতেই কি হবে? ট্যাক্সেবল হবে। তাহলে ইন্ডিয়ান ইনকাম আর কি হয়ে গেল? ফরেন ইনকাম দুটোতেই ট্যাক্সেবল হয়ে গেল। কার? আরও আর। এবার যদি থাকে নন রেসিডেন্ট এনআর, তো এনআর থাক আরও আর থাক, কেউ যদি ইন্ডিয়ান ইনকামে যদি ইনকাম করে না তো ট্যাক্স দেবে, সে যেই থাক। ইন্ডিয়াতে যদি তুমি কামিয়েছো তোমার সেই, বুঝতে পারলে? তাহলে তোমার কি হবে? ইনকামের ইন্ডিয়া ট্যাক্স নেবে যদি তুমি ইন্ডিয়াতে কামিয়েছো। তাহলে যদি আমাদের টম ক্রুজ এসে পরে দিল্লিতে সিনেমা করে তো ট্যাক্স মারবে কি মারবে না? তাহলে তুমি আরও আর হো আর না হো আমার কোনো চাপ নেই, ইন্ডিয়াতে ইনকাম করলে তোমাকে ট্যাক্স দিতেই হবে। তাহলে যারা এনআর আছে তাদের ইন্ডিয়াতে ইনকাম কি হবে? ট্যাক্সেবল হবে। কিন্তু তাদের ফরেন ইনকামে ট্যাক্স করবে? তাহলে ওকে আমি বলো আমি ভালো কেন, ও যদি ওদের ওখানে সিনেমা বানায় আমরা ট্যাক্স নিতে চলে যাবো? কোনোদিনই না, বুঝতে পারলি? টম ক্রুজ যদি ওখানে কামায় আমি যাবো না, কিন্তু ও যদি এসে ইন্ডিয়াতে কামায় তাহলে ট্যাক্স হবে। যেই হোক, যে কোনো মানুষ হোক, ও যদি ইন্ডিয়াতে ইনকাম করে তাহলে ও ইন্ডিয়াতে ইনকাম ট্যাক্সেবল হবে। বুঝতে পেরেছি কেসটা? তাহলে এনআরএর কি ফরেন ইনকামে ট্যাক্সেবল হবে? এনআরএর কেন হবে? ও ফরেনার, ওই যে তো কোনো লোকই যে কেউ হোক যদি ইন্ডিয়া দেশে ইনকাম করে তাহলে ওর ইনকাম ইন্ডিয়ান ইনকামে ট্যাক্সেবল হবে। বুঝেছি কেসটা? নেক্সট কে বাসে রইল? আর এন আর রেসিডেন্ট। আমি কি বলছিলাম, যেই হোক ইন্ডিয়াতে যদি আয় করে তাহলে ইন্ডিয়াতে ট্যাক্স দিতে হবে। তাহলে কি হবে? এটা মালটা এখানে ট্যাক্সেবল দিতেই হবে। এই ট্যাক্সটা তোমাকে দিতেই হবে, ঠিক আছে? ঠিক আছে। আর যদি তুমি ইন্ডিয়ার হয় তাহলে তোমাকে তো ফরেন ইনকাম দিতে হবে। ইন্ডিয়ার লোক হলে তোমাকে দিতেই হবে। ইন্ডিয়া দেশি হলে তোমাকে বিদেশেরও ইনকাম নিজেরও ইনকাম দিতে হবে যদি তুমি দেশি হয়ে থাকো। এখনো বলিনি। আর যদি তুমি বিদেশি হও, বুঝতে পারলি, এনআর হও, তাহলে ইন্ডিয়ান ইনকাম তো দিতেই হবে সবারই, যে হোক, কিন্তু ফরেন ইনকাম দিতে হবে না যদি এনআর হও। আর এন ও আর যদি হয়ে থাকো তাহলে তোমাকে ইন্ডিয়ান ইনকাম তো দিতেই হবে। তাহলে ফরেন ইনকামে কি হবে ওর? না, ফরেনের ইনকামটা হবে এইটা। কেমন সবটা কাটলাম? হ্যাঁ, মাঝে মাঝে দিতে হতে পারে, মাঝে মাঝে নাও দিতে হতে পারে। বলবো আর বুঝবো একটু পরে। হতেও পারে, দিতে হতে পারে, আবার কখনো কখনো নাও দিতে হতে পারে। এগুলোই তো সিএ ফাঁকটা বার করবে। আমরা শুধু রেসিডেন্ট লিস্টটা জানছি, ইনকাম ট্যাক্স এটা লাগবে। গল্পটা বুঝেছি? তাহলে যারা সবাইকার ইন্ডিয়ান ইনকামের ট্যাক্স, যে হোক এলিয়েন হোক, ইন্ডিয়াতে যদি ইনকাম করে ট্যাক্স লাগবে। এবার তার মধ্যে ভাগ আছে আরও আর অর্ডিনারি রেসিডেন্ট বা অর্ডিনারি রেসিডেন্ট, ওর ইন্ডিয়ান ইনকামে ফরেন ইনকাম, যেহেতু ইন্ডিয়ার লোক এটা। আবার যারা বিদেশি লোক হয় এনআর, তাদের যারা অনলি ফর বিদেশি মানে এনআর, নন রেসিডেন্টেই নয়, তাদের শুধু ফর ইন্ডিয়ান ইনকামে লাগে, কারণ ইন্ডিয়াতে ইনকাম করছে লাগবেই যে হোক। আর এনআরওআর ইন্ডিয়াতে তো ইনকাম ট্যাক্স লাগবেই জানি আমরা, শুধু ওর ফরেন ইনকামের ক্ষেত্রে কখনো কখনো লাগতেও পারে আর কখনো কখনো নাও লাগতে পারে। আমরা দেখবো একটু পরে সব কখন লাগবে না লাগবে, ঠিক আছে? আমরা এটা সব স্ট্রাকচার বুঝতে পারছি কার ট্যাক্স লাগবে। বা তোকে যদি বলে দেখ তুই নিজে বার করতে পারবি, বলো তো তোমাকে টম ক্রুজ বিদেশে আয় করেছে, অস্ট্রেলিয়া গেছে সিনেমা করতে, ইন্ডিয়ার লোক ট্যাক্স নেবে না? যদি বলে টম ক্রুজ ইন্ডিয়াতে সিনেমা করছে ট্যাক্স নেবে? বলো শাহরুখ খান ইউএসএতে শো করছে ট্যাক্স নেবে? হ্যাঁ, ইন্ডিয়া, কারণ ও আরও আর ও ফরেনে করুক ইন্ডিয়া করুক ও ট্যাক্স নেবে। ও যদি পড়ে গেছে আরও আর, না 182 দিনে বেশি ভারতে থেকে গেছে, তার সাথে ওই পরের দুটো ম্যাচ থেকে গেছে 10 বছরে, কত 10 বছরের মধ্যে 2 ইয়ার, তাই না? আর বা 7 বছরের মধ্যে শাস্তি, তাহলে তোমাকে তো ট্যাক্স দিতেই হবে। সরকার কি চাইবে এখানে? যে সবাই বেশি আরও আর হোক না আর এনওআর হোক? আরও আর হোক। ওই জন্য এত অফার দেয় ওকে, যে খরচে মে আও তোমাকে দেখতে। বুঝতে পারলি যে তুমি না, কারণ কেন দেবে ফরেন ইনকাম? ও ইন্ডিয়া দেশে ইনকাম করলে দেবে, তাহলে তো সবাই, তাহলে গোটা দেশের লোকের ট্যাক্স আমরা পেতাম। তাহলে তো গোটা দেশের লোকের ট্যাক্স আমরা পেতাম, আর কিছু করতেই হতো না, তাই না? মোদি প্রচুর ট্যাক্স পেয়ে যেত। বুঝতে পেরেছি কেসটা? এবার আমরা যাচ্ছি ইনকাম ট্যাক্স, ঠিক আছে? ইনকাম ট্যাক্স আমরা 4টে জিনিস পুরো করে লিখে নিই। এটা বুঝে গেছিস তো? এবার চলো লিখে। এইটা বুঝে গেলে আমরা সব বুঝে যাব, আর আমরা ইনকাম ট্যাক্সটা বুঝে যাব, আর তার সাথে সাথে কি ট্যাক্স স্ট্রাকচারের পুরো স্টেপটা বুঝে যাব, ঠিক আছে? চল।